মানা করে দিয়েছে। না ঠিক আছে, তুই একবার স্কুলে নালে বলিস যে তো তোমাকে যেরকম ফর এক্সাম্পল তুমি যদি এমএফ নাম্বার সলভ করতে দেয়, রাইট? হুম। তাহলে পরে ওখানে ফাংশন ছাড়া তোর প্রোগ্রামটা বেকার কমপ্লিকেটেড হবে। তোকে এমএট নাম্বারের মধ্যে একটা নাম্বারকে রিভার্স করতে হয়, সেই নাম্বারটাকে প্যালিন্ড্রোম চেক করতে হয়। তো ফাংশন দিয়ে করলে পরে প্রোগ্রামটা ছোট হয় আর ইটস ইন ম্যানেজেবল। তুই একবার স্যারকে নাহলে এই এক্সাম্পলটা দিয়ে দেখাস, স্যার এমএফ আচ্ছা। নাম্বারের যে প্রোগ্রামটা আছে এটা যদি আমরা ফাংশন ছাড়া করি তাহলে এটা বিশাল কমপ্লিকেটেড হচ্ছে, কারণ আমাদেরকে মোর দ্যান ওয়ান অপারেশন করতে হবে। সেটা নাহলে আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে করতে হচ্ছে যে, তাহলে পরে বুঝতে পারবি। আর কম্পিউটারের পরীক্ষা হলো 10 তারিখ। আর নভেম্বরের 10 তারিখ তো? হ্যাঁ। ওকে। দেখ তোদেরকে তোর যা তুই আমাকে যেটা দেখিয়েছিস তাদের মধ্যে আমি দেখলাম কি তোদেরকে শুধু ফাংশনস এর উপর একটা ওভারভিউ দিয়েছে, মানে তোদেরকে প্রোগ্রাম সামন তেমন কিছু একটা করায়নি, তাই তো? না। আচ্ছা, তো এবার দেখ ফাংশনস এর যে ওভারভিউটা দিয়েছে, ফাংশনস গুলো কি বুঝেছিস কিভাবে কি ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে? হ্যাঁ। মোটামুটি বুঝেছিস তো? আচ্ছা, তো এবার দেখ আমাদের তো কি বলবো, তোদের ফাইনাল পরীক্ষা হওয়ার তো দেরি দেরি আছে, রাইট? তোদের হ্যাঁ। নিশ্চয়ই ওটা তোর জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে হবে ফাইনাল পরীক্ষা? হ্যাঁ, তারপরেই হবে। তারপরেই হবে। নভেম্বরে তো হাফ ইয়ারলি হচ্ছে, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে। হ্যাঁ, একদমই স্বাভাবিক কথা, জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। তো এবার সেই কারণে আমার হয়তো নভেম্বর 10 এর আগে স্ট্রিংস এ হয়তো আমি নাও পৌঁছাতে পারি। ওকে, কারণ আমি শুধু তোর দু চারটা ফাংশন দেখিয়ে শেষ করে দিতে পারবো না, আমাকে তোকে প্রোগ্রাম প্র্যাকটিস করাতে হবে। কারণ আনলেস আনলেস তুই প্রোগ্রাম প্র্যাকটিস করছিস, সিবিএসসি এর কোয়েশ্চেন পেপারটা একবার খুলে দেখিস, সেখানে সিবিএসসি তে দেখবি ওরা তোকে একটা প্রোগ্রাম দিয়ে দেয়, সেই হ্যাঁ। প্রোগ্রামের মধ্যে তোকে এরর ফাইন্ড করতে বলে, বা সেই প্রোগ্রামের তোকে ড্রাই রান করে আউটপুটটা বের করতে বলে। তো আনলেস এন্ড আনটিল ইউ ক্যান রাইট আ প্রোগ্রাম, কমপ্লিট প্রোগ্রাম বাই ইয়োর সেলফ, এরর প্রেডিক্ট করা বা আউটপুট প্রেডিক্ট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে? তো সেই কারণে আমি প্রোগ্রাম ওয়াইজ তোকে জিনিসটা করাবো, মানে আমি আধ খাচরা করাতে চাই না। আমি জানি তোদের স্কুল সবসময় একটু আগে আগেই ছিল আমার, আর এমনিতেও এখন যা সিচুয়েশন চলছে তাই আমি শেষ করাতে পারিনি একটু তাড়াতাড়ি, পরীক্ষা টরীক্ষা অনেক কিছু মাঝখানে ছিল। বাট ডোন্ট ওয়ারি, তোর যেহেতু তুই ফাংশনস গুলো বুঝে গেছিস, তোকে আমার আমার মনে হয় না ওই ফাংশনস এর থেকে বেশি খুব একটা ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন্স আসবে। বাট আমি চাই তুই যাতে প্রোগ্রাম গুলো একটু ভালো করে করিস। তো সেই কারণে আমার যা মনে হচ্ছে, আই গেস আমাদের লিস্ট অব্দি হয়তো হবে। ঠিক আছে, লিস্টের প্রোগ্রামস গুলো হয়তো শেষ হবে, তারপর হয়তো স্ট্রিংটা শুরু হতে পারে, তো সেটা দেখা যাবে। ঠিক আছে? হুম। আচ্ছা, তোর এমনি যদি কোনো ডাউট হয় তাহলে আমাকে বলিস, আমি হেল্প করে দেবো। আচ্ছা, তোর ল্যাপটপটা চার্জারে লাগানো? হ্যাঁ। ওকে। আচ্ছা, তোর ফোন আজকে সামনে না থাকলেও অসুবিধা নেই, হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা। এরপর তোর ভিডিওটা কি ক্লিয়ার আসছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো। তাহলে পরে একবার দেখে নিই তোকে আমি হোমওয়ার্ক কি দিয়েছিলাম, তাহলে সেগুলো বাদে আমি তোকে সামগুলো তাহলে আমরা করি। আচ্ছা, তো নম্বর রিলেটেড প্রোগ্রামস তুই এই পিডিএফটা পারলে তোর কম্পিউটারে খুলে নিস, সুবিধা হবে। আর এই রেপেলের লিঙ্কটা এখান থেকে খুলে নিস। ওকে। আচ্ছা, আর আমি তোর হোমওয়ার্কটা একটু দেখে নিই। হোমওয়ার্কের মধ্যে আমি কি কি দিয়েছিলাম তো? 12, 13, 14, 15। আচ্ছা, তো 12, 13, 14, 15, ওকে। 16, 23, 24, আচ্ছা 16, 23 আর 24। আচ্ছা, তো একটা কাজ করছি, আমি হোমওয়ার্কের মধ্যে এই 23টা আগে অলরেডি করে নিচ্ছি। আমরা অলরেডি কি করে প্রাইম চেক করে সেটা আমরা করেছিলাম কি? হ্যাঁ। প্রাইম করেছিলাম। আর কি করে একটা নাম্বারকে রিভার্স করে সেটাও নিশ্চয়ই করেছিলাম। হুম। হ্যাঁ। আচ্ছা, তো এবার যখনই তোকে এরকম টাইপের কোনো প্রোগ্রাম দেওয়া থাকবে, ফর এক্সাম্পল অ্যাজ ইন দিস কেস কোয়েশ্চেন নাম্বার 23, জানি এটা হোমওয়ার্কে আছে বাট আমি করিয়ে দিচ্ছি তোকে, তাহলে তুই জিনিসটা বুঝতে পারবি। আচ্ছা, তো এখানে তোকে যখনই এরকম টাইপের কোনো প্রোগ্রাম দেবে, থিঙ্ক ইন টার্মস অফ দ্য টুলস দ্যাট ইউ হ্যাভ ডান। তো তোর টুলস এর মধ্যে কি কি পড়ছে, এগুলো খাতার মধ্যে চাইলে তুই লিখেও রাখতে পারিস। ফর এক্সাম্পল ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, রেজিং a টু দি পাওয়ার b, তারপরে চেকিং ইফ এ নাম্বার ইজ প্রাইম, তারপরে প্রিন্টিং অল ডিজিটস অফ এ নাম্বার, কাউন্টিং দ্য নাম্বার অফ ডিজিটস অফ এ নাম্বার, যেগুলো কোয়েশ্চেনের পাশে আমি টুল হিসেবে লিখে রেখেছি। এই হুম। কোয়েশ্চেন গুলোর অ্যালগোরিদম গুলো একটু মাথায় ক্লিয়ার রাখবে। আর যখনই কোনো নাম্বার রিলেটেড প্রোগ্রাম তোকে করতে দেবে, তখন সেই প্রোগ্রাম গুলো তুই টুলস এর টার্মস এ ভাববি। ফর এক্সাম্পল, এই পার্টিকুলার প্রোগ্রামটা সলভ করতে গেলে এমএফ নাম্বার ইজ আ নাম্বার উইচ ইজ প্রাইম ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। তো ফর এক্সাম্পল, এখানে ইউজার যদি আমাকে ইনপুট দেয় হচ্ছে 13, তাহলে পরে আমাকে কি করতে হবে, এই 13 এর রিভার্সটা বের করতে হবে, রাইট? রিভার্স বের করার পরে আই গেট 31।
আর তারপরে আমাকে চেক করতে হবে whether both of these numbers are prime numbers or not. তো একটা নাম্বার নেব, সেই নাম্বারের রিভার্স করব, তারপরে চেক করব whether both of these two numbers are prime or not. যদি হয় তাহলে পরে the initial number 13 is a prime number. ঠিক আছে? আচ্ছা, তো সবার প্রথমে তুই আমাকে একটু বল যে আমার কি কি ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে, একটা নাম্বার ইনপুট নিতে হবে। একটা নাম্বার ইনপুট নিতে হবে, সেই নাম্বারের ডেটা টাইপ কি হবে? int। একদম, সেই নাম্বার ডেটা টাইপটা এন্ড হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে এন্ড লিখে রাখছি। এবার এইটা তুই একটু খাতার মধ্যে একটু লিখিস কোয়েশ্চেন নাম্বার 23 দিয়ে। আচ্ছা, তো এন্ড হলো। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে ক্যালকুলেশন পার্ট। তো এখানে আমরা কি কি অপারেশন আইডেন্টিফাই করতে পারছি যে অপারেশন গুলো আমাদেরকে করতে হবে একটা নাম্বার নেওয়ার পরে? আগে রিভার্স করতে হবে। রিভার্স করতে হবে। তো রিভার্স করার জন্য আমাদের কাছে একটা ফাংশন ছিল না, যেটা আমরা লিখেছিলাম? ফাংশন ছিল। আমরা একটা ও ফাংশন হ্যাঁ, করেছিলাম না? আরইবি। হ্যাঁ, রেভ নাম বোধহয় ছিল ফাংশনটা, একবার দেখে নেওয়া যাক। তো আমাদের এটা করেছিলাম লাস্ট ক্লাসে, মানে এটা এক্সপ্যান্ড দিস, এখানে এই যে রেভ ডিজিটস, এখানে আমার ফাংশনটা হচ্ছে রেভ ডিজিটস বলেছিল। ঠিক আছে, তো আমার এই রেভ ডিজিটস ফাংশনটা লাগবে, রাইট? হ্যাঁ, যে আমাকে রিভার্স করতে হেল্প করবে। আর আমাকে কি করতে হচ্ছে এই পার্টিকুলার প্রোগ্রামে? আর কি করতে হচ্ছে? টাইম নাম্বার চেক করতে হবে। প্রাইম নাম্বার চেক করতে হচ্ছে। তো আমরা একটা ফাংশন লিখেছিলাম না, এস প্রাইম? হুম। তাহলে আমার এই দুটো ফাংশন আমার লাগবে। আর এই দুটো ফাংশন হচ্ছে আমার টুল, যেগুলোর উপরে আমি ডিপেন্ড হয়ে আমার এই পার্টিকুলার প্রোগ্রামটাকে সলভ করব। এবার হ্যাঁ, এদের সাথে আমাদের আরেকটা ফাংশনও লাগবে, যে ফাংশনটা চেক করবে whether the number is emet or not, মানে ইজ এমেট বলে আমার একটা লাগবে। এবার এই ইজ এমেট আমি কেন আলাদা করে বানাচ্ছি? যাতে এই পার্টিকুলার ফাংশনটাকে কল করলে পরেই ও আমার এই পুরো কোয়েশ্চেনটাকে সলভ করে দেয়। এই পার্টিকুলার ফাংশনটা ইন্টার্ন রেভ ডিজিটস আর ইস প্রাইমকে কল করবে। ওকে, আচ্ছা, and this will return a boolean value. It will return either true or false depending on whether the number is emet or not. তারপরে সবার লাস্টে এখানে আমাকে কি, আমাকে শুধু চেক করতে বলেছে, তাহলে আমাদের আউটপুটের মধ্যে জাস্ট এই আউটপুটটা দিতে হবে whether n is emet or not, right? Display if n is emet or not. ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা রেভ ডিজিটস আর ইস প্রাইমটা লিখে নিই, আর তারপরে আমরা ইস এমেটটা লিখবো। ওকে, তো তাহলে রেপেলিটে চলে যায়, রেপেলিটে চলে আসার পর, আর হ্যাঁ আরেকটা কথা, তুই নিজের স্ক্রিনটা একটু শেয়ার করবে, বেস্ট হয়। আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি। তো স্ক্রিনটা একটু শেয়ার করবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমার স্ক্রিনটাকে পিন করে আন, আমার তোর ইটাকে, প্রেজেন্টেশনটাকে। কোন না আমার, হ্যাঁ কেটে দে মিটিং ডিটেলসটা, ব্যাস। এরপরে তুই রেপেলিটে চলে যায়। এবার আজকে ডেটের ফোল্ডার দ্যাট CW 2020 10_08, না এটা না, আমার যতদূর মনে হয় তোকে হয়তো রিফ্রেশ করতে হবে, একটু রিফ্রেশ করে দে। অলরাইট, তো আজকের ডেটের ফোল্ডারটা খোল, এটা, আর একটা নতুন ফাইল তৈরি কর, লেটস সে এমএল্প আন্ডারস্কোর নাম বা এমএল্প নাম্বার আন্ডারস্কোর Q23, 23rd কোয়েশ্চেন, রিনেম কর MEMIRP। তো আমার সবার প্রথমে লাগবে হচ্ছে রিভার্স করার ফাংশন। তো রিভার্স ফাংশনটা লিখে ফেল, রেভ নাম যা ইচ্ছা।
কপি করতে পারিস, বাট স্টিল আই উড আস্ক ইউ টু রাইট ইট ওয়ান্স, জাস্ট একবার, তারপরে বাকিগুলো তুই কপি করিস। তুই এখানে নাম্বার এই পার্টিকুলার ফোল্ডারের ইসের পাশে কি স্ল্যাশ দিয়েছিস নাকি? হ্যাঁ, তোর এখানে একটা স্ল্যাশ পড়ে গেছে। স্ল্যাশটা সরিয়ে নে, এন্টার নে। আচ্ছা, রিলোড কর। দুজনে একসাথে করলে এই প্রবলেমটা হয়। ওকে, দেখ নিচে থাকবে। হুম, বাস খুলে ফেল। এখনো আছে তো? মনে হুম হুম হুম, ঠিক আছে। এখন সিনট্যাক্স হ্যান্ডলিংটা আসছে, তুই শুরু করে দে লেখা। এটা ফাংশন, তাহলে একটা ব্র্যাকেট লাগবে, এটা ডিজিট পরে। কি করতে একটা হবে? ফাংশন কিছু আর্গুমেন্টস নেবে, একটা আউটপুট দেবে তো, রাইট? তাহলে আর্গুমেন্টসটা আমাকে এর পাশে লিখতে হবে না, উইদিন ব্র্যাকেটস, উইদিন প্যারেন্থেসিস দিয়ে দে, ডিজিট পরে প্যারেন্থেসিস দে। এবার এই কাকে রিভার্স করবে? একটা নাম্বারকে, এন। এবার নিচে এন্টার মার, বাস শুরু কর। সবার প্রথমে আমাকে কি করতে হয়? আমাকে একটা আমাকে রেভ বলে একটা ভেরিয়েবলের দরকার হয়, যার ইনিশিয়াল ভ্যালু আমরা কত রাখি? একদম। এরপরে আমরা একটা লুপ চালাই ফর এক্সট্রাক্টিং আমাদের ডিজিট রাখি নাম্বার। বাইরে এটাকে আমরা জানি while লুপ, অবভিয়াসলি, কারণ আমরা তো জানি না না কতগুলো ডিজিট থাকবে। ফাইল জিরো n নট ইকুয়াল টু জিরো। n ইকুয়াল টু জিরো মানে হচ্ছে যে যখন n এর ভ্যালু জিরো হবে তখন ও এটা চলবে, তা তো নয়। n যতক্ষণ জিরো নয় ততক্ষণ এটা চলবে। ডিজিটটা এক্সট্রাক্ট করে ফেল, ডিজি বলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন। এটা একদম ঠিকই আছে, ঠিকই আছে। আর এটা মড হবে শুধু, এটা লাস্টে হবে, এখানে মড হবে, n এর ওইটাই ভ্যালু। তো এরপরে ওই রেভের ওই ইকুয়েশনটা কি, রেভের মধ্যে একটা ডিজিট ইনসার্ট করার জন্য? না, রেভের মধ্যে যেটা আছে সেটা কি আমাকে এক প্লেস লেফটে সরাতে হবে না? রেভের মধ্যে যেটা আছে, রেভেন তাহলে রেভ ইন্টু 10 প্লাস ডিজ। ও রেভেন রেভেন রেভের মধ্যে যেটা আছে সেটার প্লেস ভ্যালুটা আমি একটা বাড়াবো, আর ওয়ান্স প্লেসের মধ্যে ডিজটাকে অ্যাড করবো। হলো। এরপরে আমাকে এনটাকে ছোট করতে হবে, রিমেইনিং ডিজিটস করে ফেল। হয়ে গেল। এবারে সবার লাস্টে আমার রেজাল্টটা কোন ভেরিয়েবলে আছে? রেভেন একদম ওটাই রিটার্ন করে দে। ঠিকই লিখছি, আর নিয়ে হবে স্পেস বা এখানে, হ্যাঁ ঠিক আছে। ভেবে দেখ রেজাল্টটা কোন ভেরিয়েবলে আছে। হ্যাঁ হ্যাঁ রেভে আছে না? হ্যাঁ। এরপর নেক্সট ফাংশন আমাদের কোনটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্রাইম নাম্বার চেক করা, রাইট? ইজ প্রাইম আন্ডারস্কোর প্রাইম। তোর ফাংশনের নামের মাঝখানে কোনো স্পেস হবে না, সেম গোস ফর ভেরিয়েবল নেম অ্যাজ ওয়েল। এটাও একটা নাম্বার নেবে, ইজন্ট ইট? বাস কোলন। এরপরে এটা তো প্রাইম প্রাইম নাম্বার চেক করার জন্য আমরা কি করি? সব নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। কতগুলো ফ্যাক্টর আছে সেটা কাউন্ট করি, তাহলে আমার কাউন্টিং এর জন্য একটা ভেরিয়েবল লাগবে, ইনিশিয়াল ভ্যালু কত হবে? জিরো, একদম। এন এর ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে লাই করবে? এন থেকে জিরো। ও হ্যাঁ, ওয়ান থেকে এন অব্দি, যেহেতু এটা আমরা জানি আমরা ফর লুপ ইউজ করতে পারি। ওয়ান থেকে এন অব্দি, ফোর ফাইভ আই ইন রেঞ্জ। ওয়ান থেকে এন অব্দি লুপ চাপতে হবে, তাহলে কি লিখবো? ফর আই ইন রেঞ্জ ফ্রম কমা রেঞ্জ, তোর স্টপ ভ্যালু থেকে একটা কম জ্বলে, তাহলে একটা বেশি জ্বালাতে হবে। হ্যাঁ। এরপর তুই চেক কর ইফ আই ইজ আ ফ্যাক্টর অফ এন অর নট। কিভাবে চেক করবি? আই যদি এন এর ফ্যাক্টর হয় তাহলে পরে কি হবে? দেন আই উইল কমপ্লিটলি ডিভাইড এন। আর সেটা যদি হয়, আই এম গোইং টু ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ মাই কাউন্ট।
হ্যাঁ হ্যাঁ। এরপরে ফর লুপের বাইরে এসে আফটার চেকিং হাউ মেনি ফ্যাক্টরস ইট হ্যাজ, এবার আমাকে কি করতে হবে, আমার নাম্বারটা কখন প্রাইম হবে যদি কাউন্টের ভ্যালুটা 0 ভেবে বলো 2 হয়। 2 হয়, রিটার্ন কর সেটা। ইফ দরকার নেই, মনে আছে আগের দিন দেখিয়েছিলাম ও আমরা বেসিক্যালি কন্ডিশনের ভ্যালুটাই রিটার্ন করছি বলে। রিটার্ন তো যদি কাউন্টের ভ্যালুটা 2 হয়, ঠিকই লিখছিস ঠিকই লিখছিস, যদি আমার কাউন্টের ভ্যালুটা 2 হয় তাহলে পরে এই কন্ডিশনটা ট্রু কে ইভ্যালুয়েট করবে আর কনসিকুয়েন্টলি ফাংশনটা ট্রু রিটার্ন করবে। যদি কাউন্টের ভ্যালু 2 না হয় তাহলে পরে এই পার্টিকুলার এক্সপ্রেশনটা ফলস ইভ্যালুয়েট করবে আর কনসিকুয়েন্টলি এই ফাংশনটা ফলস রিটার্ন করবে। হলো, এরপরে তোকে লাস্ট ফাংশনটা বানাতে হবে যেটা চেক করবে whether a number is made or not। তাহলে সেটা চেক করে ফেল, def is made। এখানেও আমার একটা নাম্বার লাগবে, যে নাম্বারটাকেও চেক করবে। আচ্ছা, এরপরে এমএফ এর জন্য আমার সবার প্রথমে কি লাগবে, কোয়েশ্চেনটা একবার দেখে নে, কোয়েশ্চেনটা দেখ। বা তোর যদি মাথায় থাকে তাহলে বল। 13 আর ইয়ে, তো সব থেকে আগে কি লাগবে? আমাকে আগে 13 দিলে পরে আমি 13টা কি করব? 13টা প্রথমে রিভার্স করে আরেকটা রিভার্স একটা করব, রেখে দেবো। একদম। তাহলে তারপর পরে আপনাকে দুপুরে রিভার্স করার জন্য আরেকবার while লুপ চালানোর দরকার নেই, কারণ আমাদের অলরেডি একটা ফাংশন আছে, ইজন্ট ইট? তো কি একটা কাজ কর, একটা নতুন ভেরিয়েবল নে, এটার নাম সাপোজ দিয়ে দে হচ্ছে rev আন্ডারস্কোর n, মানে আমি তার মধ্যে n এর রিভার্সটা স্টোর করছি। rev প্লাগইন ক্র্যাশড, কি যত। আচ্ছা রিফ্রেশ কর, আজকে খুব ভোগাচ্ছে রেপলটা। আজকে নেট ভালো নেই। আচ্ছা, কেন সকালবেলা থেকে ঝামেলা করছে নাকি? কদিন ধরে সোমবার থেকে এরকম ঝামেলা হচ্ছে। তোর অ্যালায়েন্স না? হ্যাঁ, আরে এখানে কোনো পোলে কিছু একটা হয়েছে তো প্রতিদিন না না, তাহলে দুপুরবেলা। কমপ্লেন করতে হবে। তোর কাছে তোর লোকাল হ্যাঁ অপারেটর নাম্বার আছে? হ্যাঁ, কমপ্লেন করা হয়ে গেছে, ওখানে পোলে কিছু হয়েছে, ওরা প্রতিদিন দুপুরবেলা আর বিকেল বেলা এসে ঠিক করে। না, তাহলে তুই ওখানে যে একটা ফর্মাল কাকিমার সাথে গিয়ে নাহলে একটা ফর্মাল কমপ্লেন রেজ করে আসিস। কিভাবে রোজ রোজ তোর ইন্টারনেট কানেকশন গেলে তো হবে না, না আমার ক্লাসেস থাকে। তো আপনারা প্লিজ কিছু একটা করুন। তাও যদি তারা কোনো স্টেপ না নেয় তাহলে পরে তুই অ্যালায়েন্সে আরে ডিরেক্টলি কল করতে পারিস ওদের। ওরা ঠিক করছে তখন নেটটা ঠিক করার বুঝলাম সময় না। যখন ঠিক করে হুম বক্সটা হুম। তারগুলো, তখন নেটটা ঢোকে। আচ্ছা, বাট স্টিল মানে এই প্রবলেম কি সারা জীবন প্রবলেমটা থাকবে নাকি? সেটা তো হয় না, না। আচ্ছা, এরপরে তোর এন এর রিভার্সটা পাওয়ার জন্য কোন ফাংশনকে কল করব? একদম কল করে ফেল, ব্র্যাকেটের মধ্যে কাকে পাঠিয়ে দেবো? এন কে পাঠিয়ে দেবো, একদম। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে চেক করতে হবে এই পার্টিকুলার নাম্বারটা এমিট কখন হবে। যদি একবার ভেবে আমাকে বল কন্ডিশনটা, If, আহ, দেখে নে প্রোগ্রামটা দেখে নে। 13 এমিট নাম্বার কেন বলা হচ্ছিল, দেখে নে কি বলছিল। দুটোই প্রাইম বলে। তো একদম। তাহলে পরে যদি এন আর রেভ এন দুটোই যদি প্রাইম হয় তাহলে পরে ইটস এমিট নাম্বার। তাহলে চেক। হ্যাঁ, আমি ওটাই ভাবছি যে লিখবো সব থেকে কম স্টেপসে লিখবো কেরকম ভাবে। তুই এখানে লিখ না, আগে ইফে লিখ তুই এখানে যেখানে আমার কারসারটা আছে, তারপরে আমি ওটাকে বলছি আর কি করে ছোট করা যায়। তাহলে If তোকে দুটো চেক করতে হবে, এন প্রাইম কিনা আর রেভ এন প্রাইম কিনা। prime দুটো কন্ডিশন, না না, ইকুয়াল টু নয়, দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে। তাহলে কোন লজিক্যাল অপারেটর দিয়ে আমরা এই দুটো কন্ডিশনকে কানেক্ট করব? and একদম, স্পেস দিয়ে। আর অ্যান্ড কিভাবে এখানে লেখে, বড় নয় ছোট হাতে। ছোট। আরেকবার চেক করে ফেল, কাকে চেক করতে হবে। if if equals to দরকার নেই, ইকুয়ালস টু কোনো দরকার নেই, কারণ দেখ না, অ্যান্ড ইজ আ লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর দুটো অপারেন্ট যদি ট্রু হয় তাহলে এই true এন্টায়ার হয়। সিচুয়েশনটা ট্রু হবে। হুম,
তো ইকুয়াল টু ট্রু চেক করার কোনো দরকার নেই, তাই না? রিটার্ন তো করবো না। হ্যাঁ, রিটার্ন করবি, রিটার্ন, এখানে হ্যাঁ রিটার্ন করবি। রিটার্ন কি রিটার্ন করবি? ট্রু। একদম। এলস হুম, আচ্ছা, এবার দেখ, এই জিনিসটাকেও আমরা ছোট করতে পারি কিভাবে? আমরা বেসিক্যালি এই কন্ডিশনের ভ্যালুটাকে রিটার্ন করছি না। হুম। যদি এন আর রেভেন দুজনেই যদি প্রাইম হয়, এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে, হেন্স ও ট্রু এটা, রিটার্ন হচ্ছে। তো আচ্ছা তাহলে এই পরে আমরা জিনিসটা এটাকে রিটার্নের রিটার্ন মধ্যে করতে পারি। তো হ্যাঁ, আমি এটাকে কমেন্ট করে নিচে অল্টারনেটিভ বলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। জানি না এটা কেন কমেন্ট গ্রিন হচ্ছে না, বাট যাই হোক, অসুবিধা নেই। এটাকে আমি দিচ্ছি হচ্ছে Green- আমারটা অল্টারনেটিভ। গ্রিন, আমারটা গ্রিন হচ্ছে। কতটা গ্রিন হয়ে আমারটা হয়নি ফর সাম রিজন। ঠিক আছে, কোনো ব্যাপার না। অল্টারনেটিভ, আচ্ছা, অল্টারনেটিভ কি? রিটার্ন এই কন্ডিশনটা। ওকে, এরপর সব ফাংশন লিখে নেওয়ার পরে, তারপরে আমরা সবার লাস্টে ইউজার থেকে ইনপুট আর চেকিং গুলো করবো। তাহলে এখানে ইউজার থেকে একটা নাম্বার নিয়ে নে, নাম বলে একটা ভেরিয়েবল, 20 লাইন নাম্বার 25 এ শুরু কর লেখা। এই নাম্বারটা ইনপুট নেবো, তো কিভাবে না? আমি যাওয়া ভুলে গেছিলাম। এখানে তো প্রম্পট দেওয়া যায় না ইনপুট ফাংশনে, ডাবল কোটস, এন্টার এ নাম্বার, কোলন, স্পেস, আমি কেন যাবো ভাবছিলাম জানো, এই পরীক্ষাতে কেউ একজন সব, ওই তোমাকে মার্কস বলেছি পরীক্ষার না, কত পেয়েছিস? 28, 33। 28, 2 মার্ক কোথায় কোথায় গেল? জানি না বলে বলেনি মানে তোদের কি পেপার দেখায়নি? না, অনলাইন তো সব। না ঠিক আছে, তাহলে তোদেরকে প্রবলেমস গুলো তো অ্যাটলিস্ট বলে দেবে কোথায় কোথায় তোরা ভুল গেছিস। নাও, যাদের যাদের জিজ্ঞেস করছিল ওদের বলে দিয়েছে আমি। না তাহলে জিজ্ঞেস করিস না, তাহলে প্রবলেমটা পরে রিপিট যাতে না হয় তাহলে। এইগুলো তো স্কুলের পরীক্ষা, স্কুলের পরীক্ষাতে যা ভুল করার করে নে, ফাইনাল পরীক্ষাতে সিবিএসসি তে সেখানে করিস না, তো সেটা তো রেকটিফাই করতে হবে না। জিজ্ঞেস করিস কোথায় ভুল গেছিল, কোনো অসুবিধা নেই। আহ, তো তো কি ওদের মধ্যে কি একজন সব করেছিল? প্রোগ্রাম জাভাতে করে ফেলেছে, ওটাই ভাবছিলাম। সেও বোধহয় আইসিএসসি থেকে এসছে। হ্যাঁ। বোধহয় পাইথন পারছিল না, পুরো জাভাতে করে ফেলেছে, বুঝেছি। আচ্ছা, আচ্ছা, এবার এবার আমরা কি করব? এবার আমরা ইজএমএফ থেকে কল করব। এবার ইজএমএফ যদি আমাকে ট্রু রিটার্ন করে, তাহলে পরে আমি ডিসপ্লে করব n ইজ অ্যান এমিট নাম্বার, আদারওয়াইজ ডিসপ্লে করব n ইজ নট অ্যান এমিট নাম্বার। জাস্ট, আবার ইফ কেন ইজ। হুম, বাকি n ইকুয়াল টু ট্রু দেখতেও পারিস, না দেখলেও হয়, বিকজ ইটস কন্ডিশন আফটার অল। n ইজ অ্যান এমিট নাম্বার, n একটা ভেরিয়েবল, ওটা আগে প্রিন্ট করতে হবে, তারপরে টেক্সট মেসেজ। vowels, else. হ্যাঁ, হুম, এবার দাঁড়া, এখানে তো হ্যাঁ, আচ্ছা, এবার তুই চালা, মেইন ডট পাইতে যে এডিট করে নে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যদি কখনো দেখিস কি মেইন ডট পাইতে আসার পরে তোর প্রোগ্রামটা তুই চালাতে পারছিস না, সবসময় না কি করবি, সবসময় এই যে তোর এখানে ফ্রম এর মধ্যে দেখ, জাস্ট ফোল্ডারের নামটা লেখা থাকে, এই ফোল্ডারের নামটা ঠিক আছে কিনা দেখবি। আজকের কারেন্ট ডেট হচ্ছে 08102020, তো এই ফোল্ডারের নামটা ঠিক আছে তাই চলছে, যদি কখনো না চলে এই নামটা ঠিক আছে কিনা দেখবি। হুম, আচ্ছা, কি বলেছে? cannot import name emif underscore num underscore q23, আচ্ছা, unknown location, আচ্ছা দেখি, cw 2020 10 underscore 08, আচ্ছা, emirp, তো স্পেলিংটা ভুল হয়েছে, এমডিপ হয়ে গেছে ওটা।
রান কর দে 13 বা 12 13 is a Namib number আরেকবার চালানো যাবে তো প্লিজ নট অ্যান আচ্ছা এবার এই যে পার্টিকুলার প্রোগ্রামটা লিখলি এই প্রোগ্রামের মধ্যে কি ইওর তুই প্রোগ্রামটা একটু ফেরত যা নিচে এমএড নম্বরে ক্লিক কর এই যে পার্টিকুলার প্রোগ্রামটা তুই লিখলি এখানে তোর প্রত্যেকটা ফাংশনের মধ্যে ইওর কনসার্ন ওয়াজ ডিভাইডেড এই ফাংশনের মধ্যে তুই শুধু নিয়ে রিভার্সিং এর নাম্বার নিয়ে কনসার্ন ছিলি এই ফাংশনের মধ্যে তুই শুধু প্রাইম চেক করা নিয়ে কনসার্ন ছিলি আর সবার লাস্টে এই ডেফ ইজ এমিপ এর মধ্যে তুই শুধু এমিপ নাম্বার চেক করা নিয়ে কনসার্ন ছিলি আর তারপরে এটাকে যদি আমি তোর মেইন কোড বলি দিস ইজ ইওর মেইন কোড যেটা হচ্ছে তোর 1 2 3 4 5 জাস্ট 5 লাইনস ওকে এবার তোকে যদি এটা ফাংশন ছাড়া করতে হয় এই প্রোগ্রামটা যে কতটা বাজে হবে সেটা একবার আমি তোকে একটা গ্লিমস দেখিয়ে দিই। কারণ এটা বোঝা উচিত যে ফাংশন গুলো কেন দরকার এমির ব্যাড ডট পাই ঠিক আছে আমি এই নামটাই দিচ্ছি এমির ব্যাড ডট পাই তো লেট মি জাস্ট কপি এভরিথিং এন্ড পেস্ট ইট হিয়ার আচ্ছা তো এখানে আমরা কোনো ফাংশনের কাজ করবো না এখানে আমাদেরকে সব একবারে করতে হবে একবারে করতে হবে মানে কি একবারে নিচে করতে হবে তো করা যাক আমি কোডগুলোকে পেস্ট করে করে দেখাচ্ছি যে কিভাবে কনভার্সনটা করতে হয় বাজে কনভার্সন আচ্ছা আচ্ছা রিবুট ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা তো এবার সবার প্রথমে আমাকে কি করতে হবে আমাকে এন এর ভ্যালুটাকে রিভার্স করতে হবে এবার তুই আমাকে একটা কথা বল আমি যদি এই পার্টিকুলার লুপটাকে চালাই ওকে লেটস সে আমি এটাকে কপি করলাম এটা আমার রিভার্স করার পর এখানে কমেন্ট দিচ্ছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড টু রিভার্স এন আচ্ছা তো আমাকে একটা কথা বল এই লুপটা শেষ হওয়ার পরে তোর কি মনে হয় এন এর ভ্যালুটা কি হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যদি এন এর ভ্যালুটা এখানে প্রিন্ট করি লাইন নাম্বার 34 এ এন এর নাম্বারটা কি হয়ে যাবে এন এর ভ্যালুটা কি হয়ে যাবে ও এখানে হয়ে যাবে হলো এন এর ভ্যালিউ আবার ওই হয়ে যাবে 0 হয়ে যাবে একদম জিরো হয়ে যাবে তো এই লুপটা চলার জন্য কি হবে দ্য ভ্যালু অফ এন উইল বি লস্ট হুইচ ইজ ওয়াই আমাকে সবার প্রথমে এন এর একটা কপি বানিয়ে রাখতে হবে ঠিক আছে যখন তুই ফাংশন দিয়ে করেছিলি এসব নিয়ে ভাবতে হয়েছিল না হয়নি তো এখানে দেখাচ্ছি ক্রিয়েটিং আ কপি অফ এন ওকে তো লেটস সে আমি ওটাকে রাখছি হচ্ছে নাম বলে একটা ভেরিয়েবল ওকে গেল এন দিয়ে কাজ করলে খুব ভালো কথা রেভের ভ্যালু আমি পেয়ে গেলাম এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমাকে টেস্ট করতে হবে এন এন্ড রেভ রেভ আর বোথ প্রাইম অর নট তাহলে সেটা কিভাবে আমরা চেক করব সেটা চেক করার জন্য আমাকে এখানে আবার লুপ চালাতে হবে ঠিক আছে তো এখানে আমাকে এন এর জন্য একটা কাউন্ট মেনটেন করতে হবে বা নামের জন্য একটা কাউন্ট মেনটেন করতে হবে ওকে নাম স্টোর নাম হলো এরপরে এই সেম কোডটা আবার আমাকে চালাতে হবে ফর আনাদার নাম্বার আর এখানে এন এর জায়গায় একটা নাম হবে আচ্ছা তো এটাকে নাম না করে এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে রেড দিস উইল বি রেড কিভাবে লেখা হচ্ছে সেটা আমি তোকে বোঝাচ্ছি বাট তুই এক্ষুনি বুঝতে পারবি যে এখানে কত রিপিটেটিভ কোড আছে আর কতটা তোকে লিখতে হচ্ছে আচ্ছা এরপরে কি এরপরে তোকে এখানে এই কন্ডিশনটা চেক করতে হবে কন্ডিশনটা আবার চেঞ্জ হবে কন্ডিশনটা কি হয়ে যাবে হ্যাঁ ব্যাডে ফেরত হয় এটা লাল লাল বেরোচ্ছে হ্যাঁ ওটা আমি সিলেক্ট করে রেখেছি আমি ওটা সরিয়ে দিচ্ছি হাইলাইটটা আচ্ছা এমএফ ব্যাড ওকে তো এখানে আমরা কি কি করছি আগে একটু উপর থেকে দেখে নিই আমি এগুলো সব মুছে দিচ্ছি আচ্ছা এন নিলাম এন এর কপি বানালাম কপি বানিয়ে আমি এন এর রিভার্সটা ডেভে স্টোর করলাম ওকে তারপরে কি তারপরে চেকিং ইফ নাম ইজ প্রাইম or checking none is prime নয় counting the factors of num এখানে counting the factors of rev আর তারপরে এখানে আমাদের কন্ডিশনটা এখানে লিখতে হবে if count num is equal to 2 and count rev is equal to 2 তারপরে ফাইনালি আমাদের কোডটা চলবে এই কোডটা চালিয়ে রেখে কোডটা চলবে কোনো অসুবিধা নেই এটা চলবে এবার আমি নাম দিয়ে হচ্ছে এমএর ব্যাড লেটস রান 13 আচ্ছা 0 ইজ নট এন এমএর নাম্বার একটু দাঁড়া
একটা ভুল করেছি, একটু দেখে নি। রেভ এখানে লাস্টে ওটা জিরো হয়ে যাবে। এটার নাম প্লাস ওয়ান অব্দি চলবে, আর এটা চলবে হচ্ছে রেফ প্লাস ওয়ান অব্দি। ওকে, এটা নিয়ে কিন্তু আমাদেরকে তো উপরে ভাবতে হয়নি, উপরে এটা অটোমেটিক হয়ে গেছিল। হ্যাঁ। 13 আর 0। ও আচ্ছা, আমি এন দেখাচ্ছিল, নাম দেখাতে হবে। 13 is an ambit number। এবার 50 দিয়ে দেখে নি, 50 is not an ambit number। চলছে, কোনো অসুবিধা নেই, বাট এখানে দেখ কোড ডুপ্লিকেশন হচ্ছে। তোকে প্রাইম চেক করার জন্য দুবার লুপ চালাতে হচ্ছে, তোকে দুটো আলাদা ভেরিয়েবল মেনটেন করতে হচ্ছে, তোকে দুটো ডিফারেন্ট রেঞ্জে লুপ চালাতে হচ্ছে, রাইট? তোকে এখানে একটা এন এর কপি বানাতে হচ্ছে। কিন্তু তুই যদি তোর এই ফাংশনস দেখে নিস, ফাংশনের মধ্যে এই সব কাজ কিন্তু ইন্টারনালি হয়ে যায়, তোকে কপি বানাতে হয় না, কিছু বানাতে হয় না, তোর ইজএমএড ফাংশনটা কি সিম্পল তুই দেয়। তো এবার দিস ইজ অল আপ টু ইউ, তুই কোনটা দিয়ে প্রোগ্রাম লিখতে চাস। ইউ হ্যাভ টু প্রোগ্রামস অ্যাট ইউর ডিসপোজাল। দুটো প্রোগ্রাম তুই স্যারকে দেখাস, দেখিয়ে স্যারকে বলিস স্যার এখানে আমাদেরকে কত কিছু করতে হচ্ছে। এই প্রোগ্রামটা কত, এই প্রোগ্রামটা 28 লাইনের, আর এই প্রোগ্রাম থেকে আমি যদি কমেন্ট গুলো বাদ দিই, তো 1 2 3 4 5 5টা লাইন যদি বাদ দিই, তাহলে পরে এটা 24 লাইনের হয়ে যায়। ফাংশন দিয়ে লিখলে তোর প্রোগ্রামের সাইজটাও কম হচ্ছে, এক নম্বর। আর সেকেন্ডলি হচ্ছে তুই ফাংশনের মধ্যে সবকিছুকে ভেঙে ভেঙে করছিস, মানে ডিভাইড অ্যান্ড কনকার যেটাকে বলে। ইউ আর ডিভাইডিং দ্য প্রবলেম ইনটু ভেরিয়াস সাবপার্টস এন্ড ইউ আর ডিলিং উইথ ইচ সাবপার্ট ইন্ডিভিজুয়ালি অর ইন্ডিপেন্ডেন্টলি ইন ইচ অফ ইচ ফাংশনস। তো এটা একবার স্যারকে বলিস কি স্যার এই প্রবলেম গুলো তো আসছে, আর ফাংশন তো এমনিতেও আমাদেরকে পরে শেখানো হবে ক্লাস 12। আমি নিজে ঘেটে শিখে নিয়েছি। তুই এখানে স্যারকে বলতে পারিস তুই এই পার্টিকুলার রিসোর্সটাকে দেখিস, পাইথন W3 স্কুলস বলে রেখেছিস, ইনফ্যাক্ট তুই এটা দেখতেও পারিস। এখান থেকে তুই সাপোজ ফাংশন দেখিস, দিস ইজ আ ওয়াইডলি অ্যাভেলেবল রিসোর্স, এটা তুই স্যারকে বলতে পারিস। তো সেটা নিয়ে একবার বলে একবার দেখিস, কারণ এই ঝামেলাটা আমার আরেকটা স্টুডেন্টের সাথেও আগে হয়েছিল, ইনফ্যাক্ট অনেক স্টুডেন্টের সাথেই হয়, বাট তারপরে স্কুলের থেকে অ্যাকসেপ্ট করে নেয়। কারণ তুই তুই নিচে দেখে বল না তোর কোনটা ভালো লাগছে, তুই জাস্ট অনেস্টলি বল, আমাকে প্লিজ করার জন্য বলতে হবে না। তুই কি এই অ্যাপ্রোচটা তোর ভালো লাগছে, যেখানে তুই প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে সিকোয়েন্সিয়ালি করছিস, নাকি তোর জিনিসটাকে ইন্ডিপেন্ডেন্টলি ট্যাকেল করতে বেটার লাগছে? তুই বল। এটা ভালো। এটাই ভালো, ইজন্ট ইট? তো সেই কারণে তুই একবার স্যারকে একটু বলিস, মানে স্যারের সাথে রিজন করিস, ইউ ডোন্ট নিড টু আর্গিউ, জাস্ট স্যারের সাথে একটু রিজন করিস যে আমার এই প্রোজ গুলো লাগছে, সেই কারণে আমি এটা ইউজ করতে চাই। ঠিক আছে? আচ্ছা, কারণ আলটিমেটলি প্রোগ্রামের আউটপুটটা ম্যাটার করে। তুই কিভাবে জিনিসটাকে সলভ করছিস দ্যাট শুড বি দ্য ডিসক্রিপশন অফ দি স্টুডেন্ট। স্যার করায়নি বলে স্টুডেন্ট করবে না, একটা কোনো মানে হয় না। আচ্ছা, এরপরে তাহলে নেক্সট আরেকটা প্রোগ্রাম করা যায়। তো এই প্রোগ্রামটা হচ্ছে সবার প্রথমে আমি এটা করি, এটা খুবই একটা কমন কোয়েশ্চেন, দ্যাটস কোয়েশ্চেন নাম্বার 18। রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য HCF, GCD অর GCF। এই তিনটেই হচ্ছে সেম জিনিসটাকে রেফার করে, অফ টু নাম্বারস। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা। আচ্ছা, এবার এইটা শুরু করার আগে আমরা একটু আচ্ছা, তুই কি স্পিকার অন করে রেখেছিস বাই এনি মিনস? না তো। আমি নিজের কথাটা আবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি নিজের এখানে অন করে রেখেছি? না, এখানে তো অন করিনি। ওকে, যাই হোক। তো আমরা HCF জেনারেলি কিভাবে ক্যালকুলেট করি? ফর এক্সাম্পল, যদি তোকে দুটো নম্বর দেওয়া হয় 16 আর 18, হাউ ডু ইউ ক্যালকুলেট দি HCF অফ দিস টু নাম্বারস? HCF ডিভাইড করে করি, দুটো একসাথে। তার মানে কি তুই 16 কে আলাদা করে ডিভাইড করিস টু? না না, দুটো একসাথে। হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে করলেও হয়, কিন্তু এভাবে করলেও হয়, দুটো আমি একটু দুটোই একবার দেখিয়ে দিচ্ছি, দুটোই একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 2 2 1 and then we stop যখন আমার নাম্বারটা ফাইনালি 1 হয়ে যায়। হুম। আর এখানে 2 9 2 কি এটা, না 2 দিয়ে হবে না, এটা 3 দিয়ে যাবে। 3 3 3 1। এরপরে এই প্রত্যেকটার প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে আমার যে কমন ফ্যাক্টরস গুলো আছে সেটাই হয়ে যাবে আমার HCF। তো এখানে HCF of 16 and 18 is 2। আচ্ছা, এবার এই পার্টিকুলার অ্যাপ্রোচটা যদি আমরা কম্পিউটারে করতে যাই, তাহলে পরে একটু একটু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? কারণ আমাদেরকে একটা নম্বরের ফ্যাক্টরস গুলোকে স্টোর করার জন্য একটা আমার লিস্ট লাগবে,
আরেকটা নাম্বারের ফ্যাক্টরস গুলোকে স্টোর করার জন্য একটা লিস্ট লাগবে, তারপরে সেই লিস্টের মধ্যে কমন এলিমেন্টস কি আছে সেগুলোকে বের করতে হবে। তো ইটস আ লট অফ টাস্ক। এর থেকে ভালো আমরা কি করতে পারি, যেটা তুই আমাকে কিছুক্ষণ আগে সাজেস্ট করছিলি, আমরা ডিভিশন মেথড ইউজ করতে পারি, যেটাকে ইউক্লিডিয়ান অ্যালগরিদমও বলা হয়, টু ফাইন্ড দি এইচসিএফ অফ টু নাম্বারস। আচ্ছা, তো এখানে আমি দুটো নাম্বার ইউজার থেকে নেব অবভিয়াসলি টু ফাইন্ড আউট দি এইচসিএফ। এখানে আমি ইনপুটটা লিখে রাখছি। সো num1 and num2, both of them would be integers. কোনো তাতে ডাউট আছে? না। ওকে, না, আমি ধরে নিচ্ছি যে ইউজার আমাকে num1 এর ভ্যালুটা দিয়েছে হচ্ছে 18, আর num2 এর ভ্যালু দিয়েছে হচ্ছে 16। তো আমরা কি করব, আমরা num1 কে num2 এর সাথে ডিভাইড করা শুরু করে দেব। ওকে, আচ্ছা, তো লেটস ডু দি ডিভিশন। আর আমি এখানে ডিভিশন করার আগে আমি এখানে একটু একটা ড্রাই রান বানিয়ে নিই, তাহলে দুটো একসাথে হয়ে যাবে। ড্রাই রান আর একটু আই গেস তিনটে কলাম উইল বি মোর দেন এনাফ। দেখি আমার যদি আরো দরকার লাগে আমি তাহলে অ্যাড করবো। তো এখানে আপাতত আমার এখানে থাকবে হচ্ছে num1 আর num2। এটা আমি দেখছি এটা কিসের জন্য লাগবে। তো সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি একটাকে ডিভাইজার আর একটাকে ডিভিডেন্ড নিয়ে নেব। ডিভাইজার আর ডিভিডেন্ডের মধ্যে কোনো কনফিউশন আছে তো? না। ওকে, তো এখানে আমি এটাকে ডিভাইজার আর ডিভিডেন্ডই নাম দিচ্ছি, ইট উইল বি বেটার। অথবা এটা আমি পরেই করবো। তো আমি আমার ডিভাইজারকে বানিয়ে নিচ্ছি হচ্ছে num1, আর ডিভিডেন্ডকে বানিয়ে দিচ্ছি হচ্ছে num2। তো ডিভাইজার হচ্ছে num1 18, আর আমার ডিভিডেন্ড হচ্ছে num2 যেটা হচ্ছে 16। আচ্ছা, তো বল একবার ডিভাইড করলে পরে কোশেন্ট কত হবে? 0। 0। 0 will be 18, সরি 16। 16। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আমরা যে রিমাইন্ডারটা পেলাম সেই রিমাইন্ডারটা হয়ে যাবে আমার নতুন ডিভাইজার, আর তোর এখানে যে প্রিভিয়াস ডিভাইজার ছিল সেটা হয়ে যাবে আমার নতুন ডিভিডেন্ড। ওকে, তাহলে এবার যখন আমি ডিভাইড করব তখন আমার কোশেন্ট কত হবে? 1। 1, 16, 2। এবার যেহেতু আমার রিমাইন্ডারটা এখনো 0 হয়নি, আই উইল স্টিল কন্টিনিউ। তো এই স্টেজে 2 উইল বি মাই নিউ ডিভাইজার অ্যান্ড which number will be my dividend? 16। 16 will be my dividend. এখানে এরকম কত? ভাবে করা যায়? এরকম কোনোদিন করিনি। কেন এরকম ভাবে করিসনি কখনো? না, এরকম ভাবে করিনি। ছোটবেলায় করেছি, তোরা তো মনে নেই, এটা করিয়েছে আমাদের। ছোটবেলা এই দুটো নাম্বার একসাথে নিয়ে নিতাম, তারপর দুটোকে একসাথে ডিভাইড। আচ্ছা, না সেটা তো আমি তোকে এই আগের এই পেপারটা দেখালাম। হ্যাঁ, এটা দুটো একসাথে করা। হ্যাঁ, এটা একটা যেটা না, দুটো একসাথে যেটা তুই বলছিস ওটা এলসিএম করার জন্য লাগে, এইচসিএফ না, ওটা এলসিএম করার জন্য লাগে। আচ্ছা, তো এবার আমাকে বল ডিভাইড করলে পরে কোশ্চেন কি আসবে? এটার পরে আসবে হলো 4। না, 8। 8 আসবে। 16 হলো, আমার রিমাইন্ডারটা 0 হলো, সো উই স্টপ আওয়ার ডিভিশন অপারেশন। হ্যাঁ, লিখে রাখছি, উই স্টপ আফটার রিমাইন্ডার ইজ 0। আচ্ছা, আর হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার কি? আমাদের ফাইনালি অ্যান্সার হচ্ছে লাস্ট ডিভিশনের ডিভাইস। এই ডিভাইজারটাই হচ্ছে আমার এইচসিএফ। ব্যাপারটা ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে পরে এটা একবার আমরা ড্রাই রান করে দেখে নিই, যে ড্রাই রান করলে পরে এখানে আমার কি কি ভেরিয়েবলস এর দরকার পড়বে আর এটাকে আমরা ড্রাই রান করবো কিভাবে। আচ্ছা, তো এখানে আমি আবার ডিভিশন অপারেশনটা আবার করছি প্রথম থেকে। So let's write a dry run table and let's do this. আর এখানে হচ্ছে আমার রিমাইন্ডার।
ছোট করেই নাহলে লিখি, this will be divisor and this will be dividend। ছোট করতে হবে, this will be dividend, আর আমার আরেকটা লাগবে যেটা হবে হচ্ছে আমার রিমাইন্ডার। আচ্ছা, তো এবার সবার প্রথমে আমি ডিভাইজারটাকে নাম 1 ধরে নিচ্ছি, ডিভিডেন্ডটাকে নাম 2 ধরে নিচ্ছি। তুই এটাকে রিভার্সও করতে পারিস, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। তো আমার ডিভাইজার প্রথমে আমি ধরে নিচ্ছি 80 আর আমার ডিভিডেন্ড ধরে নিচ্ছি 16। আচ্ছা, তো এবার এটা করার পরে 18 16 আমার কোশেন্ট হয়ে যাচ্ছে 0 আর আমার রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে 16 আমার রিমাইন্ডার হয়ে যাচ্ছে। হলো, হওয়ার পরে নেক্সট স্টেপে আমার ডিভাইজারটা কি হবে? আমার ডিভাইসের হয়ে যাবে হলো 18। না, আমার ডিভাইজার হবে 16। ডিভাইজার হচ্ছে ও যাকে আচ্ছা, ডিভাইসের, হ্যাঁ 16 হবে এটা, আর ওই অন্যটা 18। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি এটাকে এখানে রাখছি। তাহলে আমি কেন এখানে রাখছি তাহলে তুই বুঝতে পারবি জিনিসটা। দ্বারা এক মিনিট, আমি জাস্ট এটাকে একটু উল্টে পাল্টে নিই। আর তুই এটা কিন্তু খাতা একটু লিখিস, ওকে? আচ্ছা, তো আমি কি আমাকে বলি কি নেক্সট স্টেপের মধ্যে কি হবে, আমার রিমাইন্ডারটা হয়ে যাবে হচ্ছে আমার নতুন ডিভাইসে 16, আর আমার কারেন্ট ডিভিডেন্ড কি হয়ে যাবে আমার ওল্ড ডিভাইসে হ্যাঁ 18। ওকে, এরপরে আবার এদের মধ্যে ডিভিশন হবে, ডিভিশন হওয়ার পরে আমরা একটা রিমাইন্ডার পাবো, সেই রিমাইন্ডারটা আমি এখানে লিখে ফেলি। এরপরে নেক্সট স্টেপে কি হবে, এই রিমাইন্ডারটা হয়ে যাবে আমার নেক্সট স্টেপের ডিভাইজার, নেক্সট। আর এই ডিভিডেন্ডটা হয়ে যাবে আমার আগের স্টেপের তোর এটা ডিভাইজার। হলো 16 ডিভাইড করলাম 8 হলো 16, মানে রিমাইন্ডার আমার 0, রিমাইন্ডার 0 আসলো, তাহলে পরে আমার ডিভাইজারের মধ্যে যে ভ্যালুটা আছে দিস উইল বি মাই HCF। এটা তুই একটু খাতার মধ্যে লিখে নে। হ্যাঁ তার মানে কি, I need to run my loop until the remainder is 0, isn't it? হ্যাঁ তো ওটা আমি আগের ইসেতে লিখেছিলাম, বা আমি এখানে একবার লিখে আমি দিচ্ছি। এটা হচ্ছে we need to run the loop until the remainder becomes 0। তো সেই কারণে আমাকে কি করতে হবে, দুটো নম্বর ইনপুট নিয়ে আমাকে সবার প্রথমে তোর এই রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে হবে, তারপরে আমাকে লুপটা চালাতে হবে। ফার্স্ট টাইম আমাকে রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে হবে। ফ্ল্যাগ ভেরিয়েবল নেবো, যে ভিতরের যদি রিমাইন্ডার 0 হয় তাহলে 1 করে। দরকার নেই ফ্ল্যাগ ভেরিয়েবলের, আমাদের সবার লাস্টে কোন ভেরিয়েবলের মধ্যে ডিভাইজার পেয়ে যাচ্ছি আমরা? ডিভাইজার, সরি HCF পেয়ে যাচ্ছি আমরা, ডিভাইজারে পেয়ে যাচ্ছি, হ্যাঁ। রাইট? তো আমরা এটাকেই রিটার্ন করব আফটার দি অপারেশন কমপ্লিটস। লেখা হয়ে গেছে এটা, র্যাপেলিটা চলে যায়, র্যাপেলিটা চলে গিয়ে তুই ফাইল বানা একটা, q18.py। আচ্ছা, এখানে আমি তোকে বলবো তুই একটা ফাংশন ইউজ কর, একটা ফাংশন হয় না যে ফাংশনটা ওই HCF ক্যালকুলেট করবে। এটাকে যদি ডিরেক্টলি লিখতে হয় আমি তোকে কনভার্সন মেকানিজমটা দেখিয়েছি, যা ফাংশনের মধ্যে লিখছিস সেটাকেই বাইরে লিখে দিবি। আচ্ছা, এখানে কি HCF আমাদেরকে চেক করতে হবে না করতে হবে? ক্যালকুলেট, তাহলে ইজ HCF ডাজন্ট মেক এনি সেন্স, ইজন্ট ইট? আচ্ছা, এবার HCF আমাকে কতগুলো নম্বরে ক্যালকুলেট করতে হয়? দুটো নম্বরে, তাহলে ইট উইল, তাহলে করেসপন্ডিংলি মাই ফাংশন উইল টেক টু ইনপুটস, num1 and num2। ব্র্যাকেট ক্লোজ, কোলন। এরপরে কোনো একটাকে ডিভাইজার আর কোনো একটাকে ডিভিডেন্ড নিয়ে নে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, দুটোই কিন্তু ডিভ হবে জানিস, দুটোরই শর্ট ফর্ম ডিভ হয়। এটাকে পুরোটাই লিখে নে, তো তাহলে
কনফিউশনটা চলে যাবে। ডিভাইজার আর লিখে তুই ডিভিডেন্ড লিখে দে। ডেন্ড, DEND। আচ্ছা, তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে রিমাইন্ডারটা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে রিমাইন্ডারটা ক্যালকুলেট করে নি। ফার্স্ট টাইম একবার রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে হবে বিফোর ইভেন এন্টারিং দ্য লুপ। এর হলো কি করে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করি? ফ্রম ডিভিডেন্ড এন্ড ডিভাইজার। কাকে কে ডিভাইড করে? ডিভাইজার আরে ডিভাইডেড, কাকে কে ডিভাইড করে, আগে এটার অ্যান্সারটা দে তারপরে লিখিস। ও ডিভিডেন্ড ডিভাইডেড মানে ডিভিডেন্ড কে ডিভাইজার ডিভাইড করে, মানে যদি আমরা লিখি 18 mod, যদি আমরা লিখি 18 ডিভাইডেড বাই 16, তাহলে 18 ইজ মাই ডিভিডেন্ড এন্ড 16 ইজ মাই ডিভাইজার। যে ডিভাইড করে সে ডিভাইজার, যে ডিভাইড হয় বা যে নিউমারেটর তে থাকে সে হচ্ছে আমাদের ডিভিডেন্ড। ফাইন। যতক্ষণ না আমার রেমের ভ্যালু 0 হচ্ছে আমি কন্টিনিউ করব, যতক্ষণ না 0 হচ্ছে। আচ্ছা, এরপর আমরা কি করব? তুই একবার বল আমাকে সবার প্রথমে এই ড্রাই রান টেবিলটা একটু দেখ। ড্রাই রানের মধ্যে আমাদের হলো ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার, একদম, তারপরে তারপর ডিভাইজারই হলো রিমাইন্ডার। একদম করে ফেল। ডেন্ড ডি, ডিভিডেন্ড ইকুয়াল টু ওল্ড ডিভাইজার এন্ড দেন ডিভাইজার ইকুয়াল টু রিমাইন্ডার। এবার কেন আমরা ডিভাইজার ইকুয়াল টু রিমাইন্ডার আগে করতে পারবো না? কারণ আমাদের ডিভাইজারের পুরনো ভ্যালুটা দরকার, সেই কারণে তা অর্ডার অফ অপারেশন করবো। হলো ডিভিডেন্ড মড ডিভাইজার। সবার লাস্টে কোন ভেরিয়েবলের মধ্যে আমাদের এইচসিএফ টা থাকবে? হলো ডিভাইজারে। একদম, রিটার্ন ডিভাইজার। ব্যাপারটা কি বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, বাস। এরপরে দুটো নাম্বার ইউজার থেকে ইনপুট নে, ইনপুট নিয়ে ওদের এইচসিএফ টা দেখিয়ে দে। এইচসিএফ কেমন ভাবে দেখাবে সেটা আমি এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এইচসিএফ অফ 16, 18, এখানে একটা স্পেস হবে, 18 ইকুয়াল টু 2, এরকম ভাবে তোর আউটপুটটা আসার কথা উচিত। তো এরকম একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখবি। তোর ওখানে বোধহয় লোড হয়নি এখনো, আমার টেক্সট এখনো লোড হয়নি। ঠিক আছে, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। হয়ে গেছিল। সেকেন্ডস না, এনডি। হ্যাঁ, এরপরে জাস্ট পাতিয়ে এইচসিএফ কে কল করলেই হয়ে যাবে, আর এরকম ফরম্যাটে যাতে আউটপুটটা আসে। কোনটা টেক্সট পার্ট কোনটা ভেরিয়েবল ওটা একটু কারেক্টলি আইডেন্টিফাই করিস। ট্রু আর ফলস। ট্রু আর ফলস কেন? এখানে কি আমরা কিছু চেক করছি? আমরা তো এইচসিএফ না, না। ক্যালকুলেট করছি, তাই না? এরকম একটা প্রিন্ট স্টেটমেন্ট দিবি, প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে এইটা হবে তোর ফাংশন কল, এটা হবে নাম 1 এর ভ্যালু, এটা হচ্ছে নাম 2 এর ভ্যালু। এরপরে কোন ভেরিয়েবলের ভ্যালু দেখাতে হবে লিখতে থাক। এখানে ফাংশন না লিখলেও হতো, আমি ফাংশন এই কারণে লিখলাম তোকে ফাংশন একটু হ্যাবিচুয়েটেড করার জন্য, ফাংশনসটা খুব দরকার পড়ে। আচ্ছা, এখানে আমার টেক্সট পার্ট কি? এটা আমার টেক্সট পার্ট না? তাহলে এখানে ব্র্যাকেট দিলি কেন? ব্র্যাকেটটা কেন লিখতে থাক, আমি ব্র্যাকেটটা কেটে দিচ্ছি। ব্র্যাকেটে লাস্ট হবে। ঠিক আছে, তো লিখতে থাক। কমা। এরপরে এইচসিএফ টা কি করে পাবো? বাই কলিং দ্যাট এইচসিএফ ফাংশন। বাস, চলো মেইন ডট পাই এডিট করো। এটা তুই ফাংশন ছাড়াও করতে পারতি, কোনো অসুবিধা নেই। ইনপুটটা আমার ঠিক পরেই ফাংশনের বডিতে যা লিখেছি সেটাকে পেস্ট করে দিতে পারতি, তাহলেও হতো। ফাংশন একটু হ্যাবিচুয়েটেড করানো।
দে ফার্স্ট নাম্বার, একটু স্পেস আর কোলন দিলে ভালো হতো, এডিট করে ফেল। একটা স্পেস। ওকে, আচ্ছা এবার একটু প্রোগ্রামটা দেখ। আচ্ছা ঠিক আছে, চালিয়ে নে নিজের মন মতন। আচ্ছা, এবার একটু প্রোগ্রামটা দেখ। এখানে তোর হয়তো একটু তোর আনইজি লাগছিল যখন তোকে দুবার রিমাইন্ডার ক্যালকুলেট করতে হচ্ছিল, রাইট? এবার রিমাইন্ডারটা কেন আমাদেরকে উপরে ক্যালকুলেট করতে হচ্ছে? বিকজ রিমাইন্ডারের ভ্যালুটা জিরো কিনা সেটা আমাকে ওয়াইলের এই পার্টিকুলার জায়গায় দরকার, রাইট? ওয়াইল লুপে এন্টার করার সময় রিমাইন্ডারের ভ্যালুটা আমার দরকার। আর তারপরে ওয়াইল লুপের ভিতরে আমার রিমাইন্ডারের ভ্যালুটা ক্যালকুলেট আবার করতে হবে বিকজ অফ নিউ ডিভিডেন্ড এন্ড নিউ ডিভাইজার। তো আমরা কি করতে পারি, এই দুটো জিনিসকে এখান থেকে সরিয়ে দুটোকে কম্বাইন করতে পারি। কিভাবে কম্বাইন করতে পারি একটু দেখেন। আমরা রিমাইন্ডারটা স্ট্রেট হবে এই এই জায়গাটাতেই তোর ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করতে পারি? এইভাবে। ওকে, এবার এই প্রোগ্রামটাকে আমি আরেকবার চালাই। কি হলো, তুই কি করছিস? কি করছো? কিছু না তো। স্ক্রল করছিস বারবার। ও, আচ্ছা, তো এখানে দেখলি, এখানে আমরা কি করলাম? তো এখানে বেসিক্যালি কিভাবে এই কন্ডিশনটা ইভ্যালুয়েট হবে সেটা আমি তোকে বোঝাচ্ছি, বাট একবার চালিয়ে দেখিয়ে দিই যে এটা চলছে। আচ্ছা, এখানে অসুবিধা করছে। আচ্ছা দেখি, ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ এখানে এখানে এইভাবে হয় না। দাঁড়া, এটা নট ইকুয়াল। না না না, এখানে ইকুয়াল টু হবে, মানে বেসিক্যালি এখানে এটা ক্যালকুলেট হবে তারপরে চেক হবে। একবার দেখে নি, এটা চলার তো কথা, এটা জাভাতে তো চলে না, স্টিল এরর দিচ্ছে। আচ্ছা, আই গেস দেয়ারস নো ওয়ে আউট। তাও একবার আমি একটু চেক করে নিচ্ছি, তাহলে একটু গুগল করে নিচ্ছি। অ্যাসাইনমেন্ট ইন কন্ডিশন এক্সপ্রেশন পাইথন। আচ্ছা, can I have assignment in a condition? Why not try it out? Syntax error, so no, হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানে এইভাবে করা যাবে না। এটা তোর জাভাতে বা সি তে এটা করা যায়, সি সি প্লাস প্লাস এটা করা যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট, তো এইভাবেই করি। তো কেন আমাদেরকে প্রথমবার রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে হচ্ছে সেটা বুঝতে পারছিস তো? while entering the function I require the remainder। কারণ যদি আমাকে এমন দেওয়া হতো, ফর এক্সাম্পল যদি আমাকে এই দুটো নাম্বার দেওয়া হতো 16 আর 2, তাহলে পরে এইখানেই আমার রিমাইন্ডারটা কি চলে আসতো? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যেত। আর তাই তাই জন্য ওয়াইল লুপে ঢুকতো না। তো হ্যাঁ। সেই কারণে ওয়াইল লুপের বাইরে আমাকে একবার রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে হবে, হুম, জাস্ট ফর চেকিং দিস টেস্ট কন্ডিশন। হ্যাঁ। ঠিক আছে, তো সেই হ্যাঁ। কারণে আমরা বাইরে এটা দিচ্ছি, আর এটা হোয়াইল লুপের ভিতরে একটা আপডেট এক্সপ্রেশনের মতন কাজ করছে। ইট ইজ আপডেটিং দ্য ভ্যালু অফ রেন। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট এবার দেখা যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দি এলসিএম অফ আ নাম্বার। আচ্ছা, এলসিএম অফ আ নাম্বার তুই কিভাবে ক্যালকুলেট করিস? এলসিএম অফ এ নাম্বার। হুম, এলসিএম কেমনে ক্যালকুলেট করতে কি জানে মনে নেই আমার। আচ্ছা, তো এবার এলসিএম দুভাবে ক্যালকুলেট করা যেতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেয়ার দ্য ইজি ওয়ে, অ্যান্ড সেকেন্ড অফ অল দেয়ার দি হার্ড ওয়ে অ্যান্ড দি স্ট্যান্ডালোন ওয়ে। তো ফার্স্ট ওয়েটা কি? এবার দেখ, এলসিএম অফ এ নাম্বার ক্যান বি এলসিএম অফ টু নাম্বারস হওয়া উচিত। এলসিএম অফ টু নাম্বারস। আচ্ছা, তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? দুটো নাম্বার ইনপুট নিতে হবে, ইজন্ট ইট? হুম, নিয়ে নেই, নাম ওয়ান আর নাম টু। আচ্ছা, এটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে? এই ক্যালকুলেশনের পার্ট আমি তোকে দেখাই। তো দেয়ার ইজ আ ফর্মুলা থ্রু হুইচ ইউ ক্যান ক্যালকুলেট দি এলসিএম অফ টু নাম্বারস, হ্যাঁ। and that formula is as follows: LCM of ধরে নে দুটো নাম্বার এ আর বি আমাকে যদি ক্যালকুলেট করতে হয়, হুম, তাহলে what do? I first of all find out the product of these two numbers, the absolute product of these two numbers, হ্যাঁ। and then divided by the HCF of these two numbers. In fact, absolute product নয়, just the product of these two numbers. Okay, এবার এটা আদৌ কাজ করে কিনা দেখে নেওয়া যাক। আচ্ছা,
তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, আমরা ট্রেডিশনাল মেথডে এলসিএম বের করি। তো আমাকে যদি 6 আর 12 এর এলসিএম বের করতে হয়, আমরা কিভাবে বের করবো? এই দুটো নম্বরকে আমরা ডিভাইড করব। আচ্ছা, এই দুটো নম্বর 2 দিয়ে যায়, এটা 3 আর এটা 6, এটাও 2 দিয়ে যায়, 3 আর এটা 3, আর তারপরে এটা 3 দিয়ে যায়। হ্যাঁ, 2 দিয়ে দুটো দিন বাইরে। হ্যাঁ, 2 দিয়ে তো দুটো যায় না। সেকেন্ড 2টা না যেটা লাগাবে। না 2 দিয়ে দুটো যেতে হবে না তো। আচ্ছা, হ্যাঁ, একই তো কথা। হ্যাঁ, তুই যদি সেভাবে করিস কোনো অসুবিধা, আমি এখানে 3ও নিয়ে নিতে পারি, কোনো ব্যাপার না। ইট উইল গিভ আস দ্য সেম রেজাল্ট অ্যাজ ওয়েল। আমি যদি হ্যাঁ, এখানে 3 নিই, তাহলে এখানে আমাকে আবার 2 নিতে হবে, দেখেন। আমি হ্যাঁ, যদি হ্যাঁ, এখানে বুঝতে 3 পেরেছি। নিয়ে নিই, তাহলে পরে এটা কি হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে হচ্ছে 1, আর আমার এটা হয়ে যাবে হচ্ছে 2। সে ফাইনালি এখানে আবার সেই 2টা আসবেই। হ্যাঁ, ওকে, এরপরে এলসিএম কি? এলসিএম ইজ দ্য প্রোডাক্ট অফ these three factors. তো হুম, এলসিএম of 6, 12 is 2 times 3 times 2, that gives me 12. Okay, এবার এই ফর্মুলাটা ফেলে একবার করা যাক, এই ফর্মুলা দিয়ে হয় কিনা। 6, 12, আচ্ছা 6 আর 12 এর এইচসিএফ কত তোর মনে হয়? 12 এ 3 6 আর না 12 এর 6 6 এদের এইচসিএফ। আচ্ছা, তাও একবার দেখে নিই। হ্যাঁ, একদমই 6 এদের এইচসিএফ। মানে 6 দি, 6 আর 6 কেটে গেল, আই এম লেফট উইথ 12। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে। তো আমি এখানে ওয়ে 1 বলে লিখে রাখছি, এটা একটু খাতার মধ্যে লিখে না। তো এই জিনিসটা করার জন্য I can use the HCF function that I created just in the previous program. তো দেখছিস, ফাংশনস আমরা কেন ইউজ করি? ফাংশনস আমরা তোর স্কুলের টিচারদেরকে ডিসপ্রুভ করার জন্য ইউজ করি না। ফাংশন আমরা ইউজ করি টু প্রমোট কোড রিইউজেবিলিটি। আমরা একবার লিখবো, অনেকবার ইউজ করব। কেন কোড ডুপ্লিকেট করব? We should always strive towards writing dry code. Don't repeat yourself or don't rewrite the same thing. So functions help us prevent that. কারণ ফর এক্সাম্পল ওই এমএফ নাম্বারে যখন তুই চেক করছিলি, এমএফ নাম্বারে চেক করার সময় তুই প্রোগ্রামটা একটু পরে দেখিস, দাঁড়া সেকেন্ড ওয়েটাও আমি দেখিয়ে দিই। আচ্ছা, তো এবার প্রোগ্রামে যখন আমরা লিখছিলাম, তো সেখানে কি দেখলি? সেখানে আমাকে একটা লুপ চালাতে হলো, যে লুপটা তোর ফ্যাক্টরস গুলো কাউন্ট করলো ফর দ্য ফার্স্ট নাম্বার, আর একটা লুপ আমাকে চালাতে হলো দ্যাট কাউন্ট দ্য ফ্যাক্টরস ফর দি রিভার্স নাম্বার। তো এখানে আমার রিভার্স নাম্বারের লুপটা লিখতে কিছু প্রবলেম হয়ে যেতে পারে, হ্যাঁ, বাট ফার্স্ট লুপটা ঠিক চলতে পারে। তখন আমাকে কোড ডিবাগ করতে ঝামেলা হবে। কিন্তু আমার কাছে যদি একটা ফাংশন থাকে, যে ফাংশনটা বেসিক্যালি নাম্বার অফ ফ্যাক্টরস ক্যালকুলেট করে, সেই ফাংশনে যদি আমার একটা জায়গায় ভুল হয়, তাহলে পরে সেটা ডিবাগ করা ইজি। একবার কারেক্ট করে প্রত্যেকবার ঠিক রেজাল্ট দেবে। বাট আমি যদি বিভিন্ন বিভিন্ন জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ফর লুপে ফ্যাক্টর গুলো ক্যালকুলেট করে রাখি, তাহলে পরে আমাকে 5টা জায়গায় বা 6টা জায়গায়, যতগুলো জায়গায় আমরা লিখেছি, প্রত্যেকটা জায়গায় এরর কারেক্ট করতে হবে যদি এররটা থাকে। ঠিক আছে, তো সেই কারণে ফাংশনস আর ওয়ে বেটার, ওটা মেইনটেনেবল। আচ্ছা, নাও লেট আস লুক অ্যাট ওয়ে নাম্বার 2। ওকে, আচ্ছা, এবার ওয়ে 2টা কি? ওয়ে 2টা হচ্ছে স্ট্যান্ডালোন মেথড। এই স্ট্যান্ডালোন মেথডটা আমরা অনেকটা এটার মতন ফলো করি, যেটা আমি তোকে এখানে দেখালাম। আচ্ছা, তো আমরা কি করব? তো এখানে একটা জিনিস দেখ, আমি ইনিশিয়ালি কি করেছিলাম, এখানে 2 রেখেছিলাম আর এখানে আমি 3 রেখেছিলাম, বুঝলেন? তো এখানে এটা 3 হয়েছিল আর এটা হয়ে গেছিল হচ্ছে 3। তো আমরা এইভাবে মুভ করছি। তো এখানে এটাকে সলভ করার খুব ইজি একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে স্টার্ট উইথ আ ফ্যাক্টর হুইচ ইজ 2। আমরা সবার প্রথমে কি করি? দেখি না, 2 দিয়ে চেক করি এই দুটো নাম্বার ডিভাইডেড যাচ্ছে কিনা, ইজন্ট ইট? হ্যাঁ, তো এই যে নাম্বারটা আমরা লেফটে লিখেছি, এটাকে আমি ফ্যাক্টর ধরছি। ওকে, ফ্যাক্টর অ্যান্ড 6 and 12 আর num1 and num2। আমি একটু ড্রাই রানের জন্য একটা টেবিল আঁকি, এখান থেকেই আঁকি। আচ্ছা, so I require num1, I require num2 and I require factor. আরো কিছু লাগবে, সেটা আমি আস্তে আস্তে লিখছি। ওকে, সবার প্রথমে হচ্ছে num1, তারপরে হচ্ছে num2, আর তারপরে হচ্ছে আমাদের ফ্যাক্টর। তো ইনিশিয়ালি আমাদের num1 এর ভ্যালু হচ্ছে 6, আমাদের num2 এর ভ্যালু হচ্ছে আমার 12, আর আমার ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 2। কারণ আমরা সবসময় 2 এর থেকে শুরু করি, 1 থেকে তো শুরু করি না, ইজন্ট ইট? আর আমরা শেষ কখন করি? যখন num1 আর num2 দুজনের ভ্যালু যখন 1 হয়ে যায়।
আচ্ছা, এরপরে আমাকে কি চেক করতে হবে? আমরা যেখানে ডিভাইড করছি, আমরা ডিভাইড কখন করতে পারি? যদি 2টা 6 আর 12 এর ফ্যাক্টর হয় তাহলেই করতে পারি, হ্যাঁ কি হ্যাঁ না? রাইট? তো এখানে আমরা কি করব? এখানে আমরা প্রত্যেকবার ফ্যাক্টরকে দিয়ে দেখব যে ডিভাইড যায় কিনা। যদি ডিভাইড যায় তাহলে পরে আমরা ডিভাইড করব, সেই নাম্বারটাকে রিডিউস করব। আচ্ছা, আর আমার কাছে আরেকটা ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে এলসিএম। ওটা আমি এখানে লিখি। তো এটা তো যত বড় প্রাইম নাম্বার চলেই যাবে। দেখাচ্ছে, আমি একবার এটা একটু শেষ করি, তারপর আমি তোর কোয়েরির জবাবটা দিচ্ছি। তো এলসিএম এর ইনিশিয়াল ভ্যালু আমি 1 রাখছি। এরপর আমি কি চেক করব? ইফ ফ্যাক্টর ডিভাইডস নাম নাম 1। আমাকে এখানে তিনটে জিনিস চেক করতে হবে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে ফ্যাক্টর নাম 1 এর ফ্যাক্টর কিনা, নাম 2 এর ফ্যাক্টর কিনা, ফ্যাক্টরটা শুধু নামকে ডিভাইড করে কিনা, আর ফ্যাক্টরটা শুধু নাম 2 কে ডিভাইড করে কিনা, সেভাবে আমাদেরকে দেখতে হবে। তো ইজ ফ্যাক্টর, অথবা দাঁড়া, এটা অ্যাকচুয়ালি লেখার আর জায়গাই এখানে নেই। আচ্ছা, এটা আমি তোকে একটু কোডের মধ্যে দেখাই, তাহলে বেস্ট হবে। এই ওয়ে 2টা আমি লিখছি, ওয়ে 1টা নিলে তুই লিখিস। আচ্ছা, আমি একটু ব্যাক এন্ড কোড করবো, তুই এখানেই থাক, তুই রেপেলে যাস না। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি লিখে দিই এলসিএম আন্ডারস্কোর ভি2 আন্ডারস্কোর কিউ, কত এটা? 19। আচ্ছা, অ্যাক্সেলারেটিং হবে না। ডট বাই রিফ্রেশ। আচ্ছা, তো আমি এখানে একটা ফাংশন বানিয়ে নিচ্ছি, def LCM, and it takes in two numbers, so num1 and num2. আচ্ছা, এবার ইনিশিয়ালি আমি কোন ফ্যাক্টর দিয়ে শুরু করি? 2 থেকে শুরু করি। হ্যাঁ তো আমি ফ্যাক্টরের ভ্যালু 2 রাখছি। আর তারপরে এই আমাকে কি করতে হয়? এই ফ্যাক্টর গুলোকে পরপর মাল্টিপ্লাই করতে থাকতে হয় না এলসিএম হ্যাঁ গুলো বের করার জন্য? তো হুম, যেহেতু আমি ফ্যাক্টর গুলোকে বারবার মাল্টিপ্লাই করব, আমি এলসিএম এর ভ্যালুটাকে 1 রাখছি। এর মধ্যে আমি ফ্যাক্টর গুলোকে মাল্টিপ্লাই করতে থাকি। আচ্ছা, এবার আমি কতক্ষণ একটা লুপ চালাবো? যতক্ষণ না আমার num1 and num2 দুজনেই যতক্ষণ না 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ দুজন যদি 1 হয় তাহলে পরে আমরা স্টপ করব। তো তার মানে কি? when we will continue, কতক্ষণ আমরা চলবো? যতক্ষণ না num1 এর ভ্যালু 1 or num2 এর ভ্যালু 1। তো আচ্ছা এতক্ষণ আমাদেরকে চলতে হবে। আচ্ছা, এই কন্ডিশনটা কেন লিখলাম এটা একটু বোঝাচ্ছি, একটু লিখে নিই, তারপরে বোঝাচ্ছি। এখানে ব্র্যাকেটের দরকার নেই। while num1 not equal to 1 or num2 is not equal to 1, যতক্ষণ দুটোই 1 না হচ্ছে আমরা স্টপ করব না, রাইট? দুটোর মধ্যে কেউ একটা যদি 1 হয়ে যায়, হ্যাঁ সরি, যখন দুটোই যদি 1 হয়ে যায় তাহলেই আমরা স্টপ করব, ইজন্ট ইট? হ্যাঁ তো যদি num1 এর ভ্যালু 1 হয়, এই কন্ডিশনটা কি হয়ে যাবে? এই কন্ডিশনটা হয়ে যাবে num1 এর ভ্যালু যদি 1 হয়, ফলস, আচ্ছা, না ট্রু ট্রু ট্রু, না না, ঠিকই বলেছিস, ফলস ও হতে হবে। ফলস, হ্যাঁ num1 এর ভ্যালু যদি 1 হয়ে যায়, 1 নট ইকুয়াল টু 1, এর ভ্যালু কি হয়ে যাবে? ফলস আসবে। ফলস। আচ্ছা, এরপরে num2 নট ইকুয়াল টু 1, num2 এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে নামটা যদি হয়ে যায় তাহলে ফলস। ফলস হবে। তাহলে হ্যাঁ যখন num1 ফলস হচ্ছে, num1 1 হচ্ছে আর num2 1 হচ্ছে, তখনই আমার এন্টায়ার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে না? হ্যাঁ ওকে, তো সেই কারণে আমি এই কন্ডিশনটা লিখছি। হুম, কখন স্টপ করব? যখন num1 নাম্বার 1 আর এর সাথে নাম্বার ইকুয়াল ওয়ান। হয়ে যাবে আর num2 1 এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ইজন্ট ইট? হ্যাঁ এখন আমরা স্টপ করব। ওকে, হুম, আমরা কতক্ষণ কন্টিনিউ করব? এই কন্ডিশনটার ইনভার্সন না, এই কন্ডিশনটার কমপ্লিমেন্ট। হ্যাঁ এই কন্ডিশনটার কমপ্লিমেন্ট করলে কি হয়ে যায়? ডিমর্গানস রুল অ্যাপ্লাই কর, num1 নট ইকুয়াল টু 1 হয়ে যায়, হুম, অ্যান্ডটা কি হয়ে যায় ডিমর্গানস রুলে? অর অর। আর ইকুয়াল টুটা কি হয়ে যাবে? নট ইকুয়াল টু। নট ইকুয়াল। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ আমরা এখানে স্টপ করব আর এই কন্ডিশনের জন্য কন্টিনিউ করব। আচ্ছা ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ওকে,
যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে কিন্তু বলবি, হ্যাঁ ওকে, বলিস। আচ্ছা, এবার আমাদেরকে কি চেক করতে হবে? ফ্যাক্টর num1 বা num2 কে ডিভাইড করে কিনা। if num1 if factor is divides num1 and factor divides num2, তাহলে পরে আমাদের এলসিএম এর মধ্যে কাকে মাল্টিপ্লাই করব? ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। হ্যাঁ এলসিএম ইকুয়াল টু এলসিএম ইনটু ফ্যাক্টর। আর num1 কে কত দিয়ে ডিভাইড করব? num1 কে ডিভাইড করব হলো ফ্যাক্টর দিয়ে। একদম ইন্টিজার ডিভিশন হবে। num2 কেও ফ্যাক্টর দিয়ে ডিভাইড করব। এই কেসটা কি, কোন কেসের মতো? এই কেসটা হচ্ছে এই ফার্স্ট কেসের মতো। the factor divides both num1 and num2। তাহলে আমি কি করছি? num1 কেও ডিভাইড করছি আর কোশেন্টটা সেট করছি, আর num2 কেও ডিভাইড করছি আর কোশেন্টটা সেট করছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট এলিফ num2 not factor equal to 0, মানে ফ্যাক্টরটা num2 কে ডিভাইড করে। এটা এই সেকেন্ড কেস, এখানে ওর নাম্বারটা শুধু একমাত্র নাম্বার 2 কে ডিভাইড করে ফ্যাক্টরটা। হ্যাঁ তো যদি সেটা করে তাহলে পরে এলসিএম এর মধ্যে আমরা কি করব? এই ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করব আর শুধু নাম্বার 2 কে আমরা সেট নাম্বার করব 2 কে ডিভাইড করব। কোশেন্ট, রাইট? হ্যাঁ এরপর এলিফ num1 mod factor equal to 0, চেক করছি if num1 is divisible by factor or not। এটা হয়ে যাচ্ছে আমাদের এই কেসটার মতো। ওকে, হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ প্রথমটাকে ডিভাইড করে, যদি দুটোকেই ডিভাইড করে অ্যাকচুয়ালি। তো এখানে আমি এলসিএম এর মধ্যে মাল্টিপ্লাই করছি হচ্ছে এটা এলসিএম ইনটু ফ্যাক্টর, আর num1 ইকুয়াল টু num1 এটা পার্সেন্টেজ। আচ্ছা, এবার দাঁড়া, এবার আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল নিই যাতে আমি তোকে এই পুরো জিনিসটা বোঝাতে পারি। একটা বড় এক্সাম্পল নিই, তাহলে বেস্ট হবে। আচ্ছা, তো লেটস ডু সামথিং, লেটস টেক টু নাম্বারস। লেটস সে the first number is 10 and the next number is 21, okay? না 21 নয়, 42। তো সবার প্রথমে ফ্যাক্টরের ভ্যালু কি হবে? 2। 2। দুটোকে ডিভাইড করছে 5, আর এটা আমার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 21। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট কেসের মতো। the factor divides both num1 and num2, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট স্টেপে দেখ তো 2 কি আর 5 বা 21 কে ডিভাইড করে? না। ঠিক আছে, 5 কেও আলাদা করে ডিভাইড করে না, 21 কেও আলাদা করে ডিভাইড করে না, দুটোকেও একসাথে ডিভাইড করে না। তাহলে পরে আমরা কি করব? নেক্সট কোন ফ্যাক্টরটা দিয়ে আমরা চেক করব ডিভাইড করে কিনা? 3 দিয়ে চেক করব। এবার 3 কি 5 আর 21 কে একসাথে চেক, এবার 3 5 আর 21 কে একসাথে ডিভাইড করে না, কিন্তু 3 num2 কে একসাথে num2 কে ডিভাইড করে কি? হ্যাঁ, this is this condition, ওকে। আচ্ছা, এবার যখন কোন একটা ফ্যাক্টর এই দুটো নাম্বারকে ডিভাইড করবে, আমাদের কি করতে হবে? ফ্যাক্টরটাকে ইনক্রিমেন্ট করতে হবে, ইজন্ট ইট? তো সেটা আমরা এলস পার্টে করছি। ফ্যাক্টর ইকুয়াল টু ফ্যাক্টর প্লাস 1। এবার একটু দেখে নেব, 3 দিয়ে ডিভাইড করলাম, 5 হলো, 7 হলো। এরপরে our current factor value is 3 আর num1 এর ভ্যালু হচ্ছে আমার 5 আর num2 এর ভ্যালু হচ্ছে আমার 7। এবার 3 কি num1 বা num2 কাউকে ডিভাইড করে? না, করে না। তারপর আবার +1। তার মানে কি এই কন্ডিশনটাও ট্রু না? না, এই কন্ডিশনটাও ট্রু না, আর এই কন্ডিশনটাও ট্রু না। তাহলে আমাকে কি করতে হবে? ফ্যাক্টরটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তো লেটস ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ফ্যাক্টর। এবার 4 কি 5 বা 7 কাউকে ডিভাইড করে? না। না, তাহলে আবার আমাকে ফ্যাক্টরটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তো উই অ্যারাইভ এট দি এলস পার্ট। 5 এবার 5 হয়ে যাবে। 5 num1 কে ডিভাইড করে শুধু। হ্যাঁ, তার মানে এই পার্টিকুলার জায়গাটা এক্সিকিউট হচ্ছে, এন্ড এই 5 টাকে আমরা মাল্টিপ্লাই করব, ইজন্ট ইট? এই মাল্টিপ্লিকেশনটা এই স্টেটমেন্ট দিয়ে হচ্ছে।
আর 5 টাকে ডিভাইড করে 1 হয়ে যাবে। এই যে ডিভিশন অপারেশনটা এটা এই স্টেটমেন্ট করছে। এবার কি তুই বুঝতে পেরেছিস এই পার্টিকুলার প্রোগ্রাম? হ্যাঁ। ওকে, তো আমরা আইদার চেক করছি দুটো নাম্বারকে একসাথে ডিভাইড করে কিনা, নেক্সট আমরা চেক করছি নাম 1 কে আলাদা করে ডিভাইড করে কিনা, তারপরে চেক করছি নাম 2 কে আলাদা করে ডিভাইড করে কিনা। যদি এই তিনটের মধ্যে কোনো কন্ডিশন স্যাটিসফাই না করে দেন উই আর ইনক্রিমেন্টিং দ্য ভ্যালু অফ ফ্যাক্টর, যেটা আমাদেরকে এক্ষুনি করতে হবে। তো 5 does not divide 1 or 7, তাহলে 5 টাকে আবার ইনক্রিমেন্ট করো। 6 also does not divide 1 or 7, তাহলে 6 টাকে আবার ইনক্রিমেন্ট করো। 7 হলো, নাও 7 divides নাম্বার, হ্যাঁ 7 দিয়ে ডিভাইড করো। এবার num1 and num2 এর দুজনেরই ভ্যালু 1, this condition will become false and it will come out of the loop. And lastly, we can return the value of LCM. প্লিজ বল ফাংশন জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না থাকলে বল, আমি একটু ডিফারেন্ট ওয়ে বুঝেছি। বুঝেছিস? আচ্ছা, তো তারপরে তাহলে আমরা এটা লিখে ফেলি ইনপুট নেওয়ার ব্যাপারটা। num1 equal to int input, enter the first number, num2 equal to int input, enter the second number. আচ্ছা, এরপরে print LCM num1 comma num2 comma এটা equal to LCM of num1 and num2। চলিয়ে দেখে নেওয়া যাক চলে কিনা। আচ্ছা, it has been recording my screen, okay, এটা হয়ে যাবে আমার HCF, সরি LCM version 2 Q কত? কিউ হলো 19 মনে হয়। Q19, হ্যাঁ Q19। Let's go back to our function and let's আচ্ছা, তো এই দুটো নাম্বারই আমরা দিই, তাহলে সবকটা কন্ডিশন চেক হয়ে যাচ্ছে। তো এটার এলসিএম কত হয় একটু দেখে নিই। এটার এলসিএম হয় হচ্ছে 2 into 3 6, 6 into 5 30, 30 into 7 210। এটা ঠিক করেছি আমরা? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে কি 210 আসে কিনা? 210 210 এর কম আসে কোথায়? 210 ই তো আসবে, দেখ। হ্যাঁ 210 আসবে। 210 আসবে, 10 আর 42, 210। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোকে একটা কাজ করছি, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। We will again meet at 6:26 PM. ওকে, হ্যাঁ। মাইক সাইলেন্ট করবি। আচ্ছা, তো তুই একটা কাজ করে, বাট আমি তোকে যে এলসিএম এর ভার্সন 1টা দেখিয়েছিলাম, এইটা তুই করে নিতে পারিস। এটা বুঝে গেছিস কি করতে হবে? এখানে জাস্ট তুই এইচসিএফ এর যে কোয়েশ্চেনটা লিখেছিস, পুরো তোর কি বলবো মেথডটা, সেটাকে তুই জাস্ট কপি করে নিস, আবার লেখার দরকার নেই। আর তারপরে এলসিএম বলে একটা ফাংশন বানাস, যেটা এইচসিএফ ফাংশনটাকে কল করে তোর কাজটা করবে। তোর একটু স্ক্রিনটা একটু শেয়ার করে দেয়, এটা পেলে আমাদের কাছে লোড হয় না, তো স্ক্রিন শেয়ার দেখে তো বুঝি যে তুই লিখছিস। আর তোদেরকে কি স্কুল থেকে একটা প্রোগ্রাম করা? হ্যাঁ তোদের কি স্কুল থেকে এরকম প্রোগ্রাম ধরে ধরে করাচ্ছে না, একটা দুটো? হ্যাঁ ধরে ধরে করায়। মানে বললে যে এই প্রোগ্রামটা করো, তারপর কাউকে একটা র্যান্ডম নাম নেয়, ওকে প্রেজেন্ট করতে হয় স্ক্রিনটা। অ্যাটলিস্ট অ্যালগরিদমটা তো এক্সপ্লেইন করে দেয়। হ্যাঁ ওইটা করে দেয়। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন বানা, এটাকে তুই দিয়ে দে হচ্ছে এলসিএম, হ্যাঁ Q19 পাই দিয়ে দিস, বাস করে ফেল। হলো, এরপরে তুই ডেফ এলসিএম লিখে ফেল। This will also take two numbers, num1 and num2, বাট তুই এটাকে একটা ওয়ান লাইন ফাংশনও বানিয়ে ফেলতে পারিস। ওয়ান লাইন ফাংশন, অনলাইন ফাংশন
বলছি অনলাইন ফাংশন মানে কি। অনলাইন ফাংশন হচ্ছে জাস্ট এই ফাংশনের মধ্যে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে, দ্যাটস আ অনলাইন ফাংশন। ফর সাম রিজন তোর এটা লোড হচ্ছে না, জানি না কেন। ঠিক আছে, দেখা যাক। কোনটা লোক? না না, ওই তোর আমার এখানে লোড হয়নি ফর সাম রিজন। ঠিক আছে, অসুবিধা নেই, তুই এটা থাক না, দেখা যাবে। একবারে রিটার্ন স্টেটমেন্টে লিখে ফেলার চেষ্টা করতো, যে এক্সপ্রেশনটা দিয়েছি ওটা রিটার্নের পাশে লিখে দে, তাহলেই হয়ে যাবে। বুঝেছিস কি বলতে চাইছি? না, বুঝতে পারিনি। রিটার্ন লেখ, যে এক্সপ্রেশনটা তোকে আমি দেখালাম সেই এক্সপ্রেশনটা এখানে লিখতে হবে। ও আচ্ছা। নাম ওয়ান, নাম টু, Entire thing divided by the divided by LCM of num1 and num2. x f num one comma ওয়ান লাইনার হলো বাস। equals এবার ইউজার থেকে তুই চেয়ে নিস num1 আর num2 এর ভ্যালু, আর তারপরে কল করিস। তুই এটা চাইলে কপি করে নিতে পারিস। এলসিএম v2 q19 টা খোল, আচ্ছা। লাস্টে তিনটে লাইন কপি করে নে। ঠিক আছে, কি হলো? জানি না। রিফ্রেশ করতে এটা পেলেই কিছু একটা ঝামেলা হচ্ছে। এমা, যা, আমার এখানেও আসছিল না, এটা বোধহয় লোড হয়নি। ঠিক আছে, কপি করে নে। এবার আসলো ডেফ এলসিএম। one ইনটু divided by c of the two numbers. number one comma two and bracket না দিলেও হয়। ইয়ে হয়ে গেলে এবার কপি লাস্টের তিনটে এবার মেইন ডট পাইটা এডিট করে চালু q19 10 আর 42 ইতে ওটা আমাদের ক্যালকুলেট করা আছে, সবকটা কেসও কভার করো। 210.0 এটা এই কারণে আসছে কারণ তুই এখানে একটা কমপ্লিট ডিভিশন করছিস। ওটাকে তুই যদি ইন্টিজার ডিভিশন করে ফেলিস তাহলে পরেই হয়ে যাবে দুটো স্ল্যাশ। তো যখনই তুই এরকম লুপ চালাবি বা এরকম ক্যালকুলেশন করবি, বি কেয়ারফুল, লুপের সাথে কিন্তু কখনো ডাবল টাইপ নাম্বারস চলবে না বা ফ্লোটিং টাইপ নাম্বারস চলবে না। উই অলওয়েজ রিকোয়ার এন ইন্টিজার, তো সেই কারণে আমাদেরকে একটা ইন্টিজার ডিভিশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা চল এরপরে আরেকটা প্রোগ্রাম করা যায়। এবার এই প্রোগ্রামটা একটু তোর জন্য ইন্টারেস্টিং হবে, কারণ তুই এই প্রোগ্রামটা দেখেই তোর একটা হয়তো আইডিয়া তো তৈরি হয়ে যাবে যে এটা কিভাবে এটা সলভ করতে হয়। আচ্ছা দাঁড়া, এখানে আসি। ওকে, আচ্ছা তো আমাকে একটা কথা বল, এই পার্টিকুলার প্রোগ্রামটা যেটা আমি এখন পেস্ট করতে চলেছি সেটা তুই কিভাবে সলভ করবি, মানে তোর কি টাইপের ডেটা স্ট্রাকচার লাগবে এক্সেট্রা, আমাকে একটু বল। এটা where to accept marks from a user and calculate the total and average on the fly. অন দ্য ফ্লাইটা সাপোজ ভুলে যা, তোকে টোটাল আর অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে অফ ভেরিয়াস মার্কস, রাইট? একটা সাবজেক্ট নিশ্চয়ই হবে না, অনেকগুলো সাবজেক্ট হবে। সেন্টিনেল লুপের কথাও তুই ভুলে যা। তো তুই আমাকে বল এটা তুই কিভাবে সলভ করবি। কিভাবে সলভ করবো মানে আগে যাদের ওই মার্কস গুলো নিয়ে নেব।
আর তারপর টোটাল আর তো কি ইয়েটা ডেটা স্ট্রাকচার ইউজ করবি, মানে কোথায় তুই মার্কস গুলো সেভ করবি? কোথায় শিখেছি, মার্কস স্কুলে শিখিয়েছে। কোথায় মার্কস গুলো সেভ করবো মানে? ও আচ্ছা, লিস্ট নালে টাপল, রেঞ্জে। রেঞ্জে নয়, একটা লিস্টে সেভ করবো, ইজন্ট ইট? হ্যাঁ। যেটা অ্যারের সাবস্টিটিউট। হুম। আচ্ছা, এবার তো একটা কাজ করতে না, তোর মাউস কার্সারটা হ্যাঁ বাস সরিয়ে রাখ, তাহলে পুরোটা দেখতে পাবি। আচ্ছা, ইনফ্যাক্ট এই জিনিসটাকে আমরা কোথাও সেভ না করেও সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এখানে আমি সেই ড্রাইভারেরই একটা লিখছি, এটা তুই আমাকে জাস্ট নিজের থেকে করে আমাকে বলবি। ওকে, তো এখানে অন দ্য ফ্লাই মানে আমি বলতে চাই হচ্ছে রানিং টোটাল আর রানিং অ্যাভারেজ। রানিং টোটাল আর রানিং অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করে একটু দেখে নে। খুবই সিম্পল জিনিস, সেটা আমি তোকে বললেই তুই আমাকে বলতে পারবি। আচ্ছা, তো এখানে আমার লাগবে হচ্ছে তিনটে কলাম, draw three columns, two, number three, number four, আরেকটা কলাম। আচ্ছা, তো এখানে ইউজার আমাকে যে মার্কসটা দেবে সেটা আমি মার্ক বলে একটা বা মার্কস বলে একটা ভেরিয়েবলে রাখছি। আমার টোটাল আমি একটা ভেরিয়েবলে রাখছি। আমার অ্যাভারেজ আমি একটা ভেরিয়েবলে রাখছি। আর কতগুলো মার্কস আমাকে দিয়েছে তো সেটা আমি কাউন্ট বলে একটা ভেরিয়েবলে রাখছি। ওকে, আচ্ছা, তো এবার তুই আমাকে বল, সবার প্রথমে ইউজার যদি আমাকে মার্কস দেয় 100, তাহলে পরে আমার টোটাল কত হবে? অন দ্য ফ্লাই ক্যালকুলেট কর। টোটাল হবে হলো 100। টোটাল হবে হলো 100, অ্যাভারেজ কত হবে? 100। 100 হবে। আর কাউন্ট কত হবে? 1। 1 হবে। এরপর ধরে নে আমাকে ইউজার মার্কস দিল হচ্ছে 70, আমার টোটাল কত হবে? 170। 170। আমার কাউন্ট কত হবে? কাউন্ট হবে 2। আর অ্যাভারেজ কত হবে? 5, 35, 85। 85। আচ্ছা, তো এবার তাহলে আমাকে বল, নিশ্চয়ই অ্যাভারেজের তুই কোন একটা ফর্মুলা পেয়ে গেছিস? হ্যাঁ। কি সেটা? টোটাল ডিভাইডেড বাই কাউন্ট। টোটাল ডিভাইডেড বাই কাউন্ট। এবার এখানে কিন্তু আমি কোনো ইন্টিজার ডিভিশন করিনি, হেন্স আমি একটা সিঙ্গেল স্ল্যাশ দিয়েছি। এরপর ইউজার সাপোজ তোকে আরো কিছু মার্কস দিল, লেটস সে ইউজার তোকে দিল হচ্ছে তোর 1 মিনিট, ধরে নে ইউজার তোকে দিল হচ্ছে 40, তাহলে পরে তোর টোটাল মার্কস কত হবে? 210। 210। 300 কেন হবে? 170 প্লাস 40, অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হয়ে যাবে 70। 70, কারণ আমার কাউন্টটা 3। তো এইখানে আমাকে কি কোথাও আমাকে ওর মার্কস গুলোকে স্টোর করে রাখতে হচ্ছে? না। হচ্ছে না। তো এটা কি, তো এখানে আমরা যেটা ক্যালকুলেট করছি এটাকে আমরা আরেকভাবেও বলি, সেটাকে আমরা বলি হচ্ছে রানিং টোটাল। যে আমাকে নাম্বার দেওয়া হচ্ছে আর আমি অন দা ফ্লাই টোটাল ক্যালকুলেট করছি, মানে আমাদেরকে সবার প্রথমে ইনপুট নিয়ে তারপরে টোটালটা দিতে হচ্ছে না, আমরা অন দা ফ্লাই ক্যালকুলেট করছি। যত অবধি নিয়েছি তত অবধি টোটাল কত, তত অবধি অ্যাভারেজ কত। হ্যাঁ। ইনফ্যাক্ট এটাকেও তোর রানিং অ্যাভারেজ বলা হয়। ওকে, আচ্ছা, এবার এটার শুধু আর একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যখন এরকম টাইপের রানিং টোটাল বা রানিং অ্যাভারেজ ক্যালকুলেট করি, উই ডোন্ট নো ওয়েন টু স্টপ। ঠিক আছে, কারণ ইউজার তো মার্কস দিতেই থাকবে দিতেই থাকবে, কখন প্রোগ্রামটা বন্ধ করবো? আজীবন তো ইউজার আমাকে মার্কস দেবে না, রাইট? তো সেই কারণে আমরা মার্কসের একটা ইনভ্যালিড ভ্যালু ডিসাইড করে নিই। তো সেইটা এই পার্টিকুলার প্রোগ্রামের কেসে হচ্ছে -1। তো ইউজার যদি আমাকে কোনো পয়েন্টে ধরে নে এর ঠিক পরে যদি আমাকে -1 দেয়, দেন উই উইল স্টপ। ঠিক আছে, সেটা আমাদেরকে একটু চেক রাখতে হবে। গেল। এরপর এখানে আমরা যে লুপটা ইউজ করব, আমরা কি জানি লুপটা কতক্ষণ চলবে? না। না, তো ফর লুপ ইজ আউট অফ কোয়েশ্চেন, সো উই রিকোয়ার সাম কাইন্ড অফ আ while loop. তো হাউ লং শুড উই রান দিস লুপ? উই উইল রান দিস লুপ ফর ইনফিনিট টাইমস। আর তার ভিতরে আমরা কন্ডিশনটা চেক করবো, মানে কি আমরা আচ্ছা তুই আমাকে জাস্ট বল, আমরা ইনফিনিট while লুপ কি করে চালাই? ইনফিনিট হোয়াইল লুপ। ইনফিনিট লুপ, হোয়াইল ট্রু। একদম while ট্রু। আমার টেস্ট কন্ডিশন যদি কখনো ফলসই না হয় তাহলে এটা আজীবন চলবে। এবার হ্যাঁ। এর ভিতরে আমরা চেক করব ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে যে নামের ভ্যালু কি। যদি আমার নামের ভ্যালু
-1 হয়ে যায়, নামের ভ্যালু না, সরি মার্কসের ভ্যালু, আমি এখানে মার্কস বলে বলেছি, তোমার মার্কসের ভ্যালু যদি -1 হয়ে যায়, দেন উই উইল স্টপ। আর একটা লুপকে স্টপ করার জন্য আমরা কোন কিওয়ার্ড ইউজ করে থাকি? আর একটা লুপকে স্টপ করার জন্য একটা লুপকে স্টপ করার জন্য এই স্টপ ও ব্রেক ব্রেক। ব্রেক, একদম ব্রেক ইউজ করি আমরা। আদারওয়াইজ আমরা রানিং টোটাল আর রানিং অ্যাভারেজ। এবার এই লুপটা কতক্ষণ চলবে আমরা তো এক্ষুনি জানতে পারবো না, রাইট? ইনফ্যাক্ট হ্যাঁ এটা কোনো ভেরিয়েবলের উপরেও ডিপেন্ড করে না যে আমি সেই ভেরিয়েবলটা থেকে ক্যালকুলেট করতে পারবো এই লুপটা কতক্ষণ চলবে। তো সেই কারণে যে লুপগুলো আমরা ক্রিয়েট করা মুশকিল, ক্রিয়েট করা যায় না, যে লুপটা কতক্ষণ চলবে যেটা পুরোপুরি ইউজারের উপরে ডিপেন্ডেন্ট, দোজ কাইন্ডস অফ লুপস আর সেড টু বি সেন্টিনেল লুপস অর অড লুপস। অড লুপস মানে কিন্তু এটা না যেটা অড নাম্বার অফ টাইমস চলে, অড লুপ মানে সেটা যেটা আমরা দেখে কোনোভাবেই প্রিডিক্ট করতে পারবো না ওটা কতবার চলবে। ইউজার যদি 5টা মার্কস দিতে চায়, লুপটা 5বার চলবে। ইউজার যদি 6টা মার্কস দিতে চায়, ইউজার তোর লুপটা 6বার চলবে। ইউজার যদি একটা মার্কসও দিতে চায় তাহলে লুপটা একবার চলবে, রাইট? তো ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন দি ইউজার। তো এখানে আমরা লিস্ট ছাড়া রানিং টোটাল আর রানিং অ্যাভারেজ ক্যালকুলেট করব। এটার জন্য আমাদের সেপারেটলি কোন ভেরিয়েবলটা লাগবে, সেটা লাগবে হচ্ছে কাউন্ট। এই ভেরিয়েবলটা আমাদের অ্যাডিশনালি লাগবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার ইনিশিয়াল ভ্যালুস গুলো ডিসকাস করে নেওয়া যায়। টোটালের ইনিশিয়াল ভ্যালু কত হবে? টোটালি ইনিশিয়াল ভ্যালু হবে 0। 0। অ্যাভারেজের আমাদের ইনিশিয়াল ভ্যালু লাগবে, অ্যাভারেজের ইনিশিয়াল ভ্যালু ইনফ্যাক্ট লাগবে না আমাদের অ্যাভারেজের ইনিশিয়াল ভ্যালু অ্যাভারেজের ভ্যালু হচ্ছে। কাউন্টের ইনিশিয়াল ভ্যালু কত হবে? কাউন্টেডও 0। কাউন্টেরটা 0 হবে। ওকে, বুঝে গেছিস তার মানে? হ্যাঁ আচ্ছা, এটার জন্য কোনো ফাংশন বানাতে হবে না, এটা ডিরেক্টলি একটা প্রোগ্রাম লিখবি। আচ্ছা, তো রেপেলে চলে যায়, লিখে ফেল। এটা এটা আশা করছি খাতার মধ্যে লিখে নিয়েছিস। না তো লিখে আমি লিখে নেবো কি পরে লিখে লিখবো? নে। না না, লিখে নে, লিখে নে। ভুলে যাবি, পরে মাথায় থাকবে না, ভুলে যাবি। পরীক্ষার আগে তুই প্রোগ্রাম দেখে যতটা না বুঝবি, এই ড্রাই রানটা দেখে আরো বেটার বুঝবি। এই মার্কস হচ্ছে তোর ইনপুট, সেটাও আমি নাহলে মেনশন করে দিচ্ছি। তো এই সপ্তাহে কি কম্পিউটার ক্লাস হয়েছে? হ্যাঁ এই সপ্তাহে কম্পিউটার ক্লাস হয়েছে? হ্যাঁ কি করিয়েছে? দুটো ঘুরিয়ে মাথায় নেই? টায়ার্ড আজকে। রাত্রেবেলা ম্যাথের টিউশন করবো না, সকাল থেকে পড়ে। তোর কটার সময় টিউশন? 8টা? হ্যাঁ একটু ঘুমিয়ে নে না, একটু ঘুমিয়ে না, তারপরে দেখ পড়ে দিবি। আমি ছেড়ে দিচ্ছি, আমি 7টাতেই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে স্যাটারডে বলিস, কোনো ব্যাপার না, তাহলে পুরো উইকের আমি পেয়ে যাবো। না, কম্পিউটার ক্লাস শেষ আজকেই ছিল। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমাকে বলিস পরে, আমাকে স্যাটারডে বলিস। ও আজকে তো হয়নি, আগের দিন হয়েছিল, সেদিন মনে নেই আমার। আজকে হয়নি কেন? আজকে এই স্কুলে হাফ ইয়ারলি নিচ্ছে ওই জন্য। আহ, আচ্ছা, মানে ক্লাস 12 এর আর ক্লাস 10 এর হাফ ইয়ারলি ডিফারেন্ট টাইমে হয়? হ্যাঁ এখন ক্লাস 10 আর 12 এর হাফ ইয়ারলি চলছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি 7টাতেই ছেড়ে দেবো, 7টা 10 অব্দি থাকবো না। পড়ে নে, তুই কিছু খেয়ে একটু ঘুমিয়ে নে। 70, 40, -1। স্কুল কটার সময় শেষ হলো? স্কুল শেষ হয়েছে হলো 12টার সময়। 12টার সময়, আচ্ছা। তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে পারিস তোরা। না, দুপুরবেলা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। স্কুলে যেতে হয় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য? না না, বাড়িতে বসে ফিজিক্স ছিল। ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে কিভাবে হয়? আহ, ওই সফটওয়্যার আছে একটা, ওটা ফিজিক্সের প্র্যাকটিক্যালি তো ইজি, কেমিস্ট্রির থেকে। কেমিস্ট্রিতে অনেক কিছু মাথায় রাখতে হয়, ওটা তোর যতক্ষণ না তুই হাতে করছিস ব্যাপারটা তুই বুঝতে পারবি না। ওই ফিজিক্সের সফটওয়্যার এরকম যে ভার্নিয়ার ক্যালিপার, ওই ভার্নিয়ার ক্যালিপারের সফটওয়্যার। তো ওখানে তোকে কি করতে হয়? লিস্ট ডিভিশন ক্যালকুলেট করা, ওটা কি দেখে দেখি স্ক্রিনের মধ্যে?
কটা না, আছে, কতদিন হ্যাঁ, করতে, ওরকম ভাবেই করতে হয়। সেগুলো সফটওয়্যারের মধ্যে দিলে পরে সফটওয়্যারটা ও তোকে চেক করে বলে যে আদে ওটা ঠিক কি ঠিক নয়। না, ও খালি আমাদের ওই ভেক্টর স্কেলটা ওইটার মধ্যে, বাকি সব নিজেই করতে হবে। সফটওয়্যারটা তাহলে করেটা কি? ওই সফটওয়্যার ওই ওয়ায়ারের লেন্থটা ওইটার হ্যাঁ, মধ্যে দেয়, হ্যাঁ, আর ওইটার কত সেন্টিমিটার ডায়ামিটারটা কত ওইটা, হ্যাঁ। আর কত নম্বর ওই লাইন অব্দি ইয়ে করে ওইটা দেখায়, বাকি সব নিচে। বাকি সব ওই ফর্মুলাতের মধ্যে বসে বসে করতে হয়, তাই তো? আচ্ছা, বুঝেছি, বুঝেছি। না, তাহলে পরে অ্যাকচুয়ালি ওই এসেনশিয়াল পার্টটা স্কিপ হয়ে যাচ্ছে, ওইগুলো কিভাবে মেজার করতে হয় ওটাই হয় না। অনলাইনের মধ্যে কম্পিউটার প্র্যাকটিক্যাল ছাড়া আর কোনো প্র্যাকটিক্যাল সম্ভব নয়, যেগুলোর জন্য ইনস্ট্রুমেন্টস লাগে। সবার বাড়িতে তো আর ভার্নিয়ার ক্যালিপার, তারপরে ওই হুইটস্টোন ব্রিজ যেগুলো তো বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, না? ওটার জন্য করা মুশকিল। হয়ে গেছে। হয়ে গেছে, বাস রেপেলে গিয়ে লিখে ফেল। এটা দিয়ে দিস সাপোজ Q20.5, বা তার সাথে কিছু একটা লিখিস, রানিং সামথিং, রানিং TOT_AVG_Q20। না, ঠিক আছে, marks_Q20.5। এখানে আমরা কি করব? এখানে আমরা সবার প্রথমেই চালিয়ে দেবো হচ্ছে একটা ইনফিনিট ওয়াইল লুপ, কারণ এর ভিতরেই আমাদেরকে তো বারবার ইউজারকে জিজ্ঞেস করতে হবে, তাই না, ফর দ্য মার্কস। তাই আমাদেরকে সবার প্রথমে একটা ইনফিনিট ওয়াইল লুপ চালাতে হবে। আবার ইনফিনিট ওয়াইল লুপ চালানোর পরে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ উইল এটা ডু ইজ হচ্ছে টেক দ্য মার্কস অ্যাজ ইনপুট। আচ্ছা, এটা আসছে না? তুই এখানে তোর ডটের জায়গায় কমা দিয়েছিস সেই কারণে, দাঁড়া, ও সেই কারণে আসছিল, এখন আসবে। লাস্ট কোশ্চেন, দেখা শুরু করে দাও। সবার প্রথমে ইউজার থেকে মার্কসটা ইনপুট নিই। আচ্ছা, এই ভেরিয়েবল গুলোর ব্যাপারে আসছে, আগে সবার প্রথমে মার্কসটা ইনপুট দিয়ে নিই। এন্টার enter the obtained marks of the marks obtained, যা ইচ্ছা হলো। এরপর তোকে চেক করতে হবে ওয়েদার, আচ্ছা দেখ টোটালটা মধ্যে তুই অ্যাড তো করে, টোটালটার মধ্যে পরে অ্যাড করবি, আর টোটালটার মধ্যে জিরো তুই কোথায় সেট করবি? প্রত্যেকবার টোটালটা জিরো সেট করবি না হ্যাঁ, তো, এটা ওপরে। বাইরে সেট করতে হবে, একদম ঠিক করে ফেল। ওয়াইল লুপের বাইরে, ইনিশিয়ালাইজেশন সব ওয়াইল লুপের বাইরে। ইকুয়াল টু তো জিরো, কাউন্ট ইকুয়াল টু জিরো। তো, এটা তাহলে আচ্ছা, এবার প্রত্যেকবার মার্কস ইনপুট নেওয়ার পরে তোকে চেক করতে হবে whether the marks is -1 or not, কারণ -1টা আমরা তো টোটাল বা অ্যাভারেজ ক্যালকুলেশনের মধ্যে নিতে চাই না। টেস্ট কর, ইকুয়াল টু -1 না ইজ ইকুয়াল টু -1, হ্যাঁ, যদি হয় তাহলে কি করব? উইল ব্রেক, বাস, বেরিয়ে আয়। এরপর আদারওয়াইজ কি করব? টোটালটা ক্যালকুলেট করব, টোটালটা ক্যালকুলেট করার পরে আমরা কাউন্টটাকে ইনক্রিমেন্ট করব, তারপরে অ্যাভারেজটা ক্যালকুলেট করব, কারণ কাউন্টটা আমার লাগবে অ্যাভারেজ ক্যালকুলেট করতে। কেন বুঝতে পেরেছিস কাউন্টে কেন আগে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি? এবার অ্যাভারেজটা ক্যালকুলেট কর। টোটাল ডিভাইডেড বাই। আচ্ছা, ইনিশিয়ালি আমরা একটা কাজ করে নেবো, অ্যাভারেজের মধ্যে আমরা জিরো স্টোর করে রাখবো। কেন জিরো স্টোর করে রাখবো? কারণ যদি আমার টোটাল জিরো হয়, আমাদের অ্যাভারেজটাও জিরো আমরা ধরে রাখছি। ওকে, আচ্ছা। এরপরে এই লুপের থেকে বেরোলে পরে আমরা আউটপুট দেবো, লুপের থেকে বেরিয়ে পরে আউটপুট দিয়ে দেয় টোটাল মার্কস ইজ এত, অ্যাভারেজ মার্কস ইজ এত। টোটাল মার্ক
টোটাল হুম, yes, recurrent, average marks. হয়ে যাবে হলো A V G B না V, হচ্ছে এ বি। হ্যাঁ বাস, একটা কোলন স্পেস দিয়ে দাও। টেক্সটে এমনিও পড়বে। ও হ্যাঁ, স্পেস তো এমনি পড়বে, ঠিক। চলো মেইন ডট পাইতে গিয়ে ইউ কত? Q20, কিউ 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 বলতে পারে। হুম, রান দে মার্কস দে। আচ্ছা, একটা জিনিস ভালো হয় না যদি আমরা তোর কি বলবো, প্রত্যেকবার অন দা ফ্লাই কতটা আমার টোটাল মার্কস কতটা অ্যাভারেজ মার্কস সেটা দেখিয়ে দিই, হ্যাঁ। রাইট? তো সেটা আমরা এই নিচে দেখাবো। ওকে, তো এটা আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আর সবার লাস্টে লুপ থেকে বেরিয়ে আমরা কি করব, লুপ থেকে বেরিয়ে আমরা ফাইনাল টোটাল মার্কস আর ফাইনাল অ্যাভারেজ মার্কসটা দেখব। ওকে, মার্কস। বাস রান কর। ও আচ্ছা। 85 দেখ, যা ইচ্ছা। টোটাল মার্কস সাথে অ্যাভারেজ মার্কস 85.0 আবার দে। তাহলে কত হলো, এটা 100 হলো, 100 তাহলে 50। বাস, স্টপ করার জন্য -1 দিতে হবে ফাইনাল রাতে অ্যাভারেজ মার্কস এটা। এবার স্টপ করার জন্য যে -1 দিতে হবে সেটাও আমাদেরকে প্রিন্ট করে দিলে ভালো, নাহলে ইউজার বুঝবে কি করে, সেটা এখানে দিয়ে দিই। তো এই যে জিনিসপত্রগুলো আমি করছি, এগুলো হচ্ছে কোডটাকে ইউজারের জন্য একটু ফ্রেন্ডলি করা, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি করা জিনিসটা। তো এন্টার -1 টু স্টপ, এটা একবার দিয়ে দিই। এবার চালিয়ে একবার দেখে নি কেমন লাগে। আচ্ছা, সেটা চালানোর আগে আমি একটা কাজ করি, লেটস গিভ আ ব্ল্যাঙ্ক প্রিন্ট হিয়ার, যাতে প্রত্যেকটা জিনিস ডিসপ্লে করার পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হয়। আচ্ছা, চলো -1 টু স্টপ, এন্টার মার্কস 100, 70, 40, -1 and we stop। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছিস, সেন্টিনেল লুপের ব্যাপারটা? হ্যাঁ। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে পরে একটা কাজ করা যায়, আমরা এই জেনারেট এমিট নাম্বারস ইন এ গিভেন রেঞ্জ, এটা তোকে একটু দেখিয়ে দিই। এটা তোকে নতুন করে কিছু লিখতে হবে না, এটা কিভাবে করবি এটা আমি তোকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা ফাংশন দিয়ে কতটা সিম্পল হবে, আর ফাংশন ছাড়া কতটা জঘন্য হবে। আমি আমার স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই, কারণ আমার স্টুডেন্টরা অনেক সময় মনে করে, স্টুডেন্টরা কি আমি ফাংশনের প্রতি বায়াস, আমার ফাংশন খুব ভালো লাগে বলে আমি ফাংশনটা করে, বাট সেরকম না। এই ফাংশনের প্রতি বায়াস এটা ঠিকই, কিন্তু কেন বায়াস সেই রিজনটা আমি দেখিয়ে দিতে চাই। আচ্ছা, তো এখানে কি করব, এখানে ইউজার থেকে আমরা একটা রেঞ্জ ইনপুট করবো। একটা রেঞ্জের কি হয়, দুটো ভ্যালু হয়, একটা এলবি আর একটা ইউবি, হ্যাঁ। লোয়ার বাউন্ড আপার বাউন্ড, তাহলে এই দুটো আমরা ইউজার থেকে ইনপুট নেব। তো দিস আর মাই ইনপুট, এলবি আর ইউবি, এই দুটো ইন্টিজারই হবে। এরপরে আমি কি করব, এদের মধ্যে থেকে একটা লুপ চালাবো, লুপ চালিয়ে টেস্ট করব whether they are mf number or not। যদি হয় তাহলে কমা সেপারেটেড ডিসপ্লে করব। তো এটার অ্যালগরিদমটা অনেকটা এরকম টাইপের হবে। আমি ক্যালকুলেশনের মধ্যে লিখছি, আর এখানে আমার is made এই ফাংশন গুলো আমি ধরে নিচ্ছি আমার কাছে অলরেডি আছে। তো আমার কাছে আছে হচ্ছে is made, is made n, আর কি, আর হচ্ছে তোর আর কি ছিল, আর হচ্ছে ওই রেভ নাম বা রেভ ডিজিটস, এই যেগুলো তো is made এর দরকার, হ্যাঁ। আর হচ্ছে এস প্রাইম, এগুলো আমার কাছে অলরেডি আছে, আমি ধরে নিচ্ছি। এরপরে আমার মেইন প্রোগ্রামটা এরকম হবে, আর রান আ লুপ। আমি এটা পাইথন কোড লিখছি না, আমি জাস্ট অ্যালগরিদম লিখছি, which will run from lb to ub, and for each value of I আমি চেক করব if I is an mf number, যদি হয় তাহলে পরে আমি কি করবো, এটা জাস্ট দেখিয়ে দেবো ডিসপ্লে এটা অনেক বাজে হবে যদি ইয়ে করতে যাই। ফাংশন ছাড়া, তাই না?
হ্যাঁ, এই এভরি লাইনে একটা করে ফাংশন মানে ওই সব কটা লাইন আবার করে লিখতে হবে। ওটাই আমি তোকে বোঝাতে চাই যে কেন এটা খারাপ। নেক্সট কতগুলো যে নেস্টেড লুপ হবে আর কতবার যে তোকে কপি পেস্ট করতে হবে, তুই জাস্ট এটা দেখ। আচ্ছা, এবার তোর প্রোগ্রামটাকে আমি জেনারেশনের জন্য কি করব, আমি তোর এই প্রোগ্রামটাকে কপি করব, কপি করার পরে একটা নতুন বানাবো ফাইল। লেটস এটার নাম আমি দিচ্ছি হচ্ছে genml ডট ফাইল। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটাকে আমি রিনেম করে, কত নম্বর কোশ্চেন ছিল, কিউ কত ছিল, 24, রিনেম কিউ 24। আচ্ছা, ইটস পেস্টেড। আর আমি এটা আপাতত বাদ দিচ্ছি কারণ এটা দরকার নেই। আর এখানে আমার এটা থাকবে না। আমি সবার প্রথমে কি করবো, এটাকে আমি রাখছি, জাস্ট দেখ কনভার্সনটা দেখ। সবার প্রথমে আমি ইউজার থেকে এলবি আর ইউবিটা ইনপুট নিয়ে নিই। এন্টার দি লোয়ার বাউন্ড, এন্টার দি আপার বাউন্ড। হলো, হওয়ার পরে এখানে আমাকে একটা লুপ চালাতে হবে which will run from LB to UB, তো LB, UB plus 1, কারণ একটা কম চলে। এখানেও তোকে দেখিয়েও দেয় স্টপ, না এখানে দেখাচ্ছে না যদিও, যাই হোক, বাট তুই জানিস আমি তোকে আগে বলেছি। আর আমরা কি করবো এবার, এন কে চেক করবো না, আমরা আই কে চেক করবো। আর যদি আইটা এম এর হয় তারপরে আমরা আইটাকে কমা সেপারেটেড দেখিয়ে দেবো। কি হলো? কি হলো? সিরিয়াসলি কি হলো? ও আচ্ছা, এই তো চলে এসছে, দেখতে পাচ্ছিস তো এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর যদি ওটা এমিট না হয় তাহলে আমি ওটাকে দেখাবো না, উই ডোন্ট বদার উইথ ইট। আজ সবার লাস্টে জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, জাস্ট ফর দ্য সেক অফ কি বলবো, নিটনেস, ক্লিনলিনেস মেনটেন করার জন্য লাস্ট এটা দিয়ে দিচ্ছি। বাস, এবার চালিয়ে দেখে নেবো যে কেমন হয়। তাহলে তোর মেইন কোডটা কি, তোর মেইন কোডটা এতটা, বাকি কোডটা পুরো সেম। তো ফাংশনকে কতভাবে তুই রিউজ করতে পারছিস তুই দেখ শুধু। আচ্ছা, তো লেটস ডু সামথিং। এখানে আমরা লিখবি হচ্ছে জেন এর আন্ডারস্কোর q24। লেটস রান দিস। আচ্ছা, আমি লোয়ার বাউন্ড দিয়ে দিই হচ্ছে 10 আর আপার বাউন্ড দিয়ে দিই হচ্ছে 100। এইগুলো দেখিয়ে দিচ্ছি, দিজ আর অল এমএফ নাম্বারস। বাট বেস্ট হয় যদি আমি উপরে একটা মেসেজ দিয়ে দিই, তাহলে সেটা দিয়ে দিই আমি এখানে ব্যাকস্ল্যাশ n, যাতে তোর আউটপুটটা একটা লাইন ছেড়ে আসে। আর এখানে ডি আর এম এর নাম্বারস বিটুইন, স্পেস হবে না, এলবি কমা, না ও দরকার নেই। 11 আছে না, আমি ভাবছি টোটাল তো 8খানা হওয়া চাই, 9খানা কেন আছে? তারপর দেখলাম 11ও আছে। 11, তো 11 তো রিভার্স করলে 11ই হয়। আচ্ছা, এলবি কমা ইউবি আর, চলো এটাকে আবার চালাই, তাহলে একটু নিটলি আসবে। তো এবার আমি সাপোজ দিই হচ্ছে 1 থেকে, আচ্ছা 14 থেকে ঠিক আছে, 114, টাইমিট নাম্বারস বিটুইন 14, 114। আর এখানে কমা জায়গা থেকে 2 লিখে দিই, বেস্ট হয় এত। ওকে, 113। দেখি দাঁড়া, আমি কি 14 আর 114 না? আচ্ছা হ্যাঁ, 113। তো দেখে নেওয়া যাক তোর 113টা তোর প্রাইম নাম্বার কিনা, প্রাইম চেক। 113 টাইম মনে হ্যাঁ, হয়। 113 প্রাইম তো হওয়ার কথা। মনে হয়। প্রাইম নাম্বার ক্যালকুলেটর এখানে, 113, is it prime? 113 is prime, এটাকে রিভার্স করি, 311, 311 is also prime। প্রোগ্রাম কখনো ভুল করবে না, ভুল আমরা করি, হ্যাঁ, কম্পিউটার ভুল করে না। আচ্ছা, এবার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ওই বাজে প্রোগ্রামটাকে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু কপি করে নিই, এটা আমাদের লাগবে। নাও লেটস রাইট জেন এম এর ব্যাড। এবার আমি এটাকে ইন্টেনশনালি ব্যাড বলছি, বিকজ দিস ইজ ব্যাড। এইভাবে প্রোগ্রাম একদম লেখা উচিত না। আচ্ছা, তো লেটস কপি দিস। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার আমাকে কি করতে হবে, আমাকে এই লুপের ভিতরে এত বড় একটা কোড লিখতে হবে। তুই প্রথমেই বুঝতে পারছিস লুপের ভিতরে এত বড় কোড লেখাটা মানে কি, এতগুলো নেস্টেড লুপ।
আর এখান থেকে কি করতে হবে, এখানে তোকে বসে বসে কপি বানাতে হবে। আই এর কপি বানাও, আই এর কপি বানিয়ে তারপরে এখানে, আর যদিও এখানে আমি লিখেছি, এখানে এইভাবে লিখেছি বলে, কপি পেস্ট করেছি বলে আমাকে এত চেঞ্জেস গুলো করতে হচ্ছে, বাট স্টিল দিস লুকস ব্যাড। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে এন এর মধ্যে আইটাকে অ্যাসাইন করে দিই আর নামের মধ্যে আইটাকে অ্যাসাইন করে দিই, আমার কাজ তাহলে হয়ে যাবে। আচ্ছা, কাউন্ট রেফ, আর এটা যদি আমার হয় তাহলে পরে আমরা কি করব, তাহলে পরে আমরা এটাকে জাস্ট কমা সেপারেটেড দেখিয়ে দেবো। তাহলে এখানে হয়ে যাবে আমার নাম, নামে থাকবে, হ্যাঁ নামে থাকবে নাম, আর এখানে একটা কমা, এন ইকুয়াল টু। আচ্ছা, দেখা যাক চলে কিনা। তুই স্যারকে নালে এই প্রোগ্রামটা দেখাস, জেনারেশন অফ এমএম। অ্যান্সার ঠিকই আসবে, বাট দ্য কোড ইজ প্রিটি ব্যাড। তো তুই নিজে ডিসাইড কর তুই কোনটা ইউজ করতে চাস, সেটা দেখি। এটা 33 লাইনস, আর এটা আমার লিখবে কত কে বসে লাইন? বসে? এটা হচ্ছে আমার 28 লাইনস। এটা সাইজও কম তার উপরে। আমার তো এটা ভাবতে ভাবতেই আমার মাথাটা ইয়ে হয়ে যাবে। সেটাই তো আমি বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা কখনো একটা পুরো মেজর টাস্ক একবারে সলভ করতে যাই না। রিয়েল লাইফে যখন কোনো একটা বড় প্রবলেম আসবে সেটাকে আমরা ভেঙে নেব, ভেঙে আলাদা আলাদা করে সলভ করব। আমাদেরকে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে হবে, একজন মিলে সব কাজ করে না। তোর ইভেন্টের, তোর কি বলবো, তোর কি বলে, অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করা, ব্যানার প্রিন্ট করা, তোর ইভেন্টস ডিসাইড করা কি কি হবে, আর জাজেসদেরকে কল করা, এটা সেপারেট সেপারেট লোকেরা করে। Big problem divided into multiple subtasks and let these subtasks be handled independently. তারপরে সবাই এদের যে মেন্টর থাকবে তাদেরকে সবাই ইনপুট দাও, সরি তাদেরকে সবাই আউটপুট দাও কি এত এত কাজ হয়েছে, সে তারপরে সবাইকে গাইড করবে। রিয়েল লাইফেও আমরা তাই করে এসেছি, তো সেই কারণে প্রোগ্রামে কেন করবো না, তাই না? আচ্ছা, তো আজকের ক্লাসটা এইটুকুই রাখছি। এর উপরেই বেস করে আমি তোকে কিছু হোমওয়ার্ক দেবো, আর আমি নেক্সট ক্লাস থেকে তোর সিরিজের ফাংশন তো করিয়ে নিয়েছি, তো সিরিজের কিছু প্রবলেমস আছে যেগুলো ফাংশন দরকার হয়, ফাংশন দিয়ে সুবিধা হয়, তো আমি সেটা করিয়ে আই উইল মুভ অন টু লিস্টস ফ্রম দ্য নেক্সট উইক। ওকে, আচ্ছা, ঠিক আছে, তুই এখন রেস্ট নিয়ে নে, কিছু খেয়ে তুই একটু রেস্ট নিয়ে নে। টাটা। বাই।